হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায় এবং আজকে শুভেন তওলিয়ার আখড়ায় পার্বতী মা। জয় গুরু। জয় গুরু। আর আমার অত্যন্ত প্রিয়, ভাইয়ের থেকেও বেশি বোধহয় কিছু, সুগত। আমি খুব খুশি, খুব খুশি আপনি এসছেন আমার এই আড্ডায়। আর সৌগতকে কি বলবো, তো আমার বাড়িরই ছেলে। আমি খুব খুশি রে তুই এসছিস শোনাবার করে। থ্যাংক ইউ দাদা। না না, খুব 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 সত্যিকারের খুব খুশি। মানে খুশিরও তো অনেক রকম ফের আছে। তো আজকে সত্যি মানে আমার আড্ডাটা যেন আজকে মানে বেশ এতদিন ধরে আড্ডা মারছি, আজকে যেন কিরম বেশ একটা বেশ মন থেকে ভীষণ তৃপ্তি লাগছে যে পার্বতী মা এসছেন আমার এখানে। না, অনেক জায়গা রয়েছে, অনেক দিক দিয়ে আপনাকে নিয়ে চলা যায়, মানে আপনার কাজ নিয়ে চলা যায়, আপনার জীবন যাপন যেভাবে হচ্ছে সেভাবে চলা যায়। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যেটা আমি ইউজুয়ালি করে থাকি না, আমি আমার পডকাস্টে
প্রেজেন্ট আর ফিউচার নিয়েই বেশি কথা বলি। আমি পুরনো ব্যাপারটা অতটা এখানে আলোচনা করি না, কিন্তু সেগুলো হয়ে গেছে। কিন্তু তবুও আমার কেন জানি না আজকে মনে হচ্ছে যে একটু আপনার জার্নিটা একটু জানি, যে কীভাবে আপনি মানে মৌসুমী পারিয়াল থেকে কীভাবে পার্বতী মা হলেন বুড়িয়ার মধ্যে দিয়ে। বুড়িয়াও নাকি মাঝখানে একটা হয়েছিল, নামটা প্রচার হয়ে গেল। একটু বলুন আপনার যান কুচবিহার থেকে কি করে এলেন, কিভাবে হলো, একটু ছোট করে। তো আমাদের পরিবারে আর কি, তো আধ্যাত্মিকতাটা খুব বেশি পালন করা হতো, এবং আমাদের পরিবারে এসেছিল চট্টগ্রাম থেকে সেই স্বাধীনতার সময়, এবং বাবা শিবপুর কলেজের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো উনি চাকরির সূত্রে ওই কামাখ্যা আর মাজুলির মাঝখানে একটা জায়গা আছে নর্থ লক্ষিণপুর বলে, আচ্ছা। তো ওখানে উনি পোস্টেড ছিলেন। আচ্ছা। তো ওখানেই আমাদের সবার জন্ম হয়েছে এবং আমরা ওখানে বড় হয়েছি ছোটোবেলাটা। তারপরে কোচবিহারে আমরা এসেছি, এবং কোচবিহারেই আমি প্রথম স্কুলে ভর্তি হয়েছি। ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতে সঙ্গীত চর্চা এবং আধ্যাত্মিক চর্চা দুটোরই ভীষণভাবে ছিল, এবং আমার গুরুদের মধ্যে ছিলেন শ্রীলেখা মুখার্জি। আচ্ছা। ওনার কাছে আমি কত্থক নৃত্য বহু বছর, আচ্ছা। 16 বছর বয়স অবধি। বাহ, তাহলে তো কত্থকের বললে একটু শুনতে হবে। না বাবা, আমি আমার কিছু মনে নেই, আমার সব ভুলে গেছি। আর আর ক্লাসিক্যাল গানের জন্য আমি সত্যব্রত রায়, আমি জানি না আপনি চিনতেন কিনা। আমি চিনতাম। তো ওনারা মানে ওনাদের গাইডেন্সে আমরা ছোটোবেলাতে হয়েছি। আমার বাবা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, রবীন্দ্রসঙ্গীত আর ক্লাসিক্যাল মিউজিক শোনার আর ফোক শোনার অধিকার ছিল, বলিউড বন্ধ, কোনো কমার্শিয়াল গান হতো না, কিন্তু খুব মিনিংফুল আধুনিক বাংলা গান উনি আমাদেরকে অ্যালাউ করতেন। তো আমাদের পুরো সব জায়গাতে টিভি থাকতো, তো টিভির মধ্যে তালাবন্ধ থাকতো, কারণ কি দেখবে সেটাও বাবা কন্ট্রোল করতেন। তো তারপরে কিন্তু সেইভাবেই আমাদের কানটা তৈরি হওয়া, যে ভালো জিনিসকে ভালো লাগায়, যেটার মধ্যে ডেপথ আছে সেটার মধ্যে যাওয়া। আমার মা হচ্ছেন একজন খুব বড় ভক্ত ছিলেন, এবং উনি ভূতাসানন্দ মহারাজজির শিষ্যা ছিলেন। তো উনি ভীষণভাবে ধ্যান জপ এ সমস্ত করতেন। আমাদের বাড়িতে স্বামীজিরা আসতেন, প্রতি সপ্তাহে সৎসঙ্গ হতো। তো এগুলো চলছিল, আর ছোটোবেলাতে এগুলো নিয়েই বড় হয়েছি। তারপরে বুঝলাম যে আমাকে বাবা খুব উৎসাহিত করেছেন শিল্পকলা, বাবার খুব ইচ্ছে ছিল যে বাবা আর্টিস্ট হবেন। বাবা গান গাইতে ভালোবাসতেন, কবিতা লিখতেন, কিন্তু তখন তো দেশভাগের সময়, আর একটা খুব ভালনারেবল সিচুয়েশন ছিল সবার জন্য। তো বাবাকে তখন তার পরিবারের দায়িত্ব নিতে হয়েছে। তো ওদের ছোটোবেলাটা অন্যরকম, খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে ওরা, তো যুদ্ধ গেছে, গেছে। তো সেজন্য হয়তো বাবার ইচ্ছে যেটা ছিল সেটা আমাদের মধ্যে দিয়ে সেটা করাবার চেষ্টা করেছে। তো ছোটোবেলাতে আমার যদিও ক্লাসিক্যাল মিউজিক এবং ক্লাসিক্যাল নৃত্য সব কিছুর দিকেই আমার ভীষণ ওইভাবেই আমরা বড় হয়েছি, কিন্তু আমাকে সবসময় আকর্ষণ করতো ওই খুব সিম্পল ভাবাইয়া গান, গোয়ালপাড়, ওই অঞ্চলে বড় হয়েছি। তো আমি তিস্তা, তোরসা নদী, আমাদের বাড়ির পাশেই তোরসা নদী ছিল, ওখানে যারা মাছ ধরতে যেত তারা ওই ভাবাইয়া গান করতো। তো আমি ওদের নৌকোতে চড়ে, ছোটোবেলায় ভালো করে কথা বলতে পারি না কিন্তু খালি পায়ে ওদের সঙ্গে চলে যেতাম। তো ওরা নৌকোর মধ্যেই রান্না করতো, ওখানেই গান করতো। তো ওইভাবে আর কি খুব আগ্রহ সৃষ্টি হলো। তারপরে আমি শান্তিনিকেতনে এলাম, তখনই আমার প্রথম বাউলের সঙ্গে। এটা কোন সাল হবে মোটামুটি? 93, তখন আমার 16 বছর বয়স। আচ্ছা। তো ওইখানে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে আমি শান্তিনিকেতন ট্রেনে করে যাচ্ছিলাম অ্যাডমিশন টেস্টের জন্য কলাভবনে। তো হঠাৎ একজন বাউল, আমি আগে কখনো শুনেছি, বাবার কাছে রেকর্ড ছিল, পূর্ণদাস বাউলের গান ছিল ইত্যাদি, কিন্তু সেভাবে সামনাসামনি আমি কখনো দেখিনি। আর ওই যেটা রেকর্ডে গান শুনেছি ওটার মধ্যে অনেক মিউজিক ছিল, সুতরাং একতারার যে আওয়াজটা সেটা কিন্তু ভালো করে শুনতে পাইনি আমি, সুতরাং ওটাই আমার প্রথম একতারা শোনা। তো এই যে বাউল একজন উঠে এলো, তার সে অন্ধ ছিল, এবং একটা ওই আমুলের টিন হতো সে সময়, আমুলের টিন দিয়ে তৈরি করা একতারা,
মানে একটু বেশ টং টঙে আওয়াজ, কিন্তু মানে অত কোয়ালিটির আওয়াজও না, কিন্তু তো ওই সময় ওই এক্সারাতে ওই একটা তারে উনি যখন এরকম আওয়াজ দিয়েছেন, আমার কানের সামনের থেকে মানে সমস্ত হকারের শব্দ, লোকজন চেঁচামেচি করছে ট্রেনের মধ্যে বা যাতায়াত করছে, কিচ্ছু আমি শুনতে পাচ্ছি না, আমি শুধু ওই একতারাটাই শুনতে পাচ্ছি। এবং একতারার শুনতে শুনতে এরকম হলো যে একটা ভিশন এলো। আমি তখন কিন্তু বাহ্য জ্ঞান হারিয়ে গেছি আমার। আমার দাদা আমার সঙ্গে ছিল, বিবেক, ও আমাকে, কিরে তোর কী হয়েছে এরকম বলছে, কিন্তু আমি তো দেখে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা নদী, সেই নদীটা হচ্ছে পুরো একটা সোনালি রঙের, মানে সোনার রঙের নদী, তার মধ্যে আবার সোনার রঙের কুমির বাহ, ঘোরাফেরা করছে। আর আমি দেখতে পাচ্ছি ওই পারে 4-5 জন 7 জন এরকম সাদা, যেমন গোসাইরা পড়েন, আমি তো জানি না তখন কীরকম, ওইরকম গোসাই, মেয়ে পুরুষ দুজনে ওদিকে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে, এদিকে এসো, এদিকে এসো, মানে আমাকে ডাকছে যে তুমি আমাদের একজন, এখানে আসো। আর আমি ভাবছি আমি যাবো কী করে, কারণ এতগুলো, মানে প্রচণ্ড খরস্রোতা একটা নদী। তারপরে আমি আমার পা একটা কুমিরের পিঠে রেখেছি, যে কুমিরের পিঠে চড়ে যাব ওই দিকটায়, আর তখন আমার ওই ভিশনটা চলে গেছে। কিন্তু তখন দেখছি যে গায়কও চলে গেছে, তো তার মানে গানও বন্ধ হয়ে গেছে আর কি। তারপরে আমার মনে হয় যে এরা কারা, তো আশেপাশের লোক বলছে বাউল বাউল, শব্দটা ঢুকেছে। আমি বলছি দাদাভাইকে যে দেখ, আমি যদি আর বাউলের গান শুনি আমি কিন্তু বাউল হয়ে যাব। সুতরাং আমি যখনই দেখতাম, তারপরে ছাত্র অবস্থায় ছিলাম, প্রথম বছরটা যদি আমি বাউল দেখতাম তাহলে আমি সাইকেল নিয়ে অন্যদিকে চলে যেতাম, কারণ আমি আর বাউল গান শুনতেই চাইতাম না, কারণ আমি জানি যে আমি আরেকবার যদি শুনি আমি বাউল হয়ে যাব। তো সেটা তো আপনার ভয় কিসের? আমি তো তখন জানি না, কি ভয় না আমি ছিল? তো বাবা আমাকে কথা দিয়ে এসেছি যে আমি ছবি আঁকা শিখবো। ও আচ্ছা আচ্ছা, বাউলের এত টান। হ্যাঁ, তো যাই হোক, যেটা হবার ছিল, কারণ আমি যখন ভর্তি হলাম তখন আমার প্রথম অ্যাসাইনমেন্ট, সেলিম দা আমার টিচার ছিলেন ছবি আঁকাতে, তো উনি আমাকে অ্যাসাইনমেন্ট দিয়ে, তুমি বাউলের আখড়ায় যাও, পৌষমেলা হচ্ছে, তো ওখানে গিয়ে তুমি বাউলের স্কেচ করো, ব্যাস ব্যাস হয়ে গেল। সবকিছু তো কিরকম তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, তুই তার বল কারণ একটু। এই যে ওর যে পরিবেশে জন্ম হয়েছে এবং বেড়ে ওঠা, কি ওর বাবার যে শৈল্পিক চিন্তাভাবনা এবং পরিবারের মধ্যে এরকম একটা হ্যাঁ ভক্তির একটা আধার, সব কিছুই যেন খুবই মিনিংফুল। আর সেটা ওর বেড়ে ওঠা থেকে, ছোটোবেলা থেকেই বেড়ে ওঠা থেকে এমনভাবে হয়েছে, বা এই যে সিকোয়েন্সটা, যে এই হঠাৎ ট্রেনে আস্তে আস্তে ও আসছে এগুলো হওয়ার শান্তিনিকেতনে। ছিল, এগুলো হওয়ার ছিল। হ্যাঁ, না, তোর সাথে মানে পার্বতী মার একটা ভীষণ ভালো কানেকশন আছে, তুই বলছিলি আজকে, হ্যাঁ। মানে অফ দ্য আর কি, অফ দ্য মানে আমি তখন তো পার্বতী মা হবে তখন তো সেরকমভাবে তো আমি চিনি না। তখন আমি বুড়িয়া ঘুরছে, হ্যাঁ, টুকটুক টুকটুক করে, একটু বল না তখন এই যে মাথায় যে এত বিদ্যা এবং যে সাধনার ফলে যে এই যে জটা নিয়ে সাধনার ভান্ডার। ঘুরছেন, হ্যাঁ, তখন আমি যাকে চিনতাম সে ছিল গুটগুটি একটা বুড়িয়া বলে একটি মেয়ে, নেহরুমুন্ডি, শান্তিনিকেতনে এসছে যে কলা ভবনে সে মানে আর্ট নিয়ে পড়াশোনা আচ্ছা, করবে বলে। এই ফাঁকে একটু বলে রাখি যে সৌগত রায়চৌধুরী, আমি এই নামটা কেন যে তোর ভালো নামটা বারবার আমার গুলিয়ে যায়, এত ডাকনামে ডেকে ডেকে অভ্যস্ত হয়ে গেছি। ওর বাবা প্রখ্যাত ভাস্কর সর্বরী রায়চৌধুরী, সারা বিশ্ব যাকে সমাদর করে, এবং লাকিলি আমি ওনার অনেক কাছে আসতে পেরেছি, সেটা পরে আর কোনো আড্ডায় বলবো। তো তার সুযোগ্য পুত্র সৌগত, বল। না, সেটাই যে আমি ওর ইয়েটা শুনছিলাম একেবারে ওর জন্ম থেকে। আমি ভাবছিলাম যে এই যে তোমার যে একটা ভিজুয়ালাইজেশন হলো একতারা শুনে, তখন যে ব্যাপারটা ছিল, মানে তোমার ওখানেই যাওয়ার ছিল, যে ওরা ডাকছেন যে তোমাকে এপারে আসার জন্য। হ্যাঁ, তুমি যতই মানে পালাবার চেষ্টা করো, তোমার আর্ট নিয়ে তুমি হয়তো পড়তে এসছো শান্তিনিকেতনে, কিন্তু তোমার যাওয়ার ছিল ওই জায়গাটাতেই।
তো সেটা একটা ওই যে সিম্বলিক হিসেবে কাজ করেছে না? অবশ্যই। এবং যাদের সঙ্গেও আমার আমার মানে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, যেমন তোমার বাবা সর্বরী রায়চৌধুরী। আমি শান্তিনিকেতনে যখন এসছি কলা ভবনে প্রথম ঢুকেছি, প্রথম টিচার যাকে আমি প্রণাম করেছি সর্বরীদা। বাহ। তখন যে আমি সর্বরীদা আমার গুরু যিনি হবেন ভবিষ্যতে, সনাতন বাবা, তার সঙ্গে এতটা ঘনিষ্ঠতা এ কিন্তু আমি জানতাম না। সেই তো। তারপর তুমি ওটা বলো না যে ওই যে আমাদের প্রথম দেখাটা। হ্যাঁ বল। প্রথম দেখার গল্প। প্রথম দেখা, আমি আর আমার এক বন্ধু, সেও খুব পাগলা বন্ধু ছিল। ও তোর একটু বন্ধু একটা পাগলা হয় স্বাভাবিক। হ্যাঁ তার মানে আমিও কিন্তু অবশ্যই। আপনার সাথে আরো বন্ধুত্ব হোক তখন বলবো, ওকে তো বলতেই পারি। তো আমার এক বন্ধু, সেও একটু একটু ছবি আঁকতো। তো সদ্য আমরা এই স্কুলের গণ্ডি পেরিয়ে হ্যাঁ কলেজের ইয়েতে, তখন আমরা ওটা হচ্ছিল কোথায়, দিগন্তপল্লীর দিকে। হ্যাঁ ওইখানে হঠাৎ দেখি যে একটি ছোট্ট মেয়ে, হ্যাঁ তুমি নিজেও তো অনেক ছোট ছিলে। হ্যাঁ মানে তোমার থেকে একটু বড় ছিলাম, কিন্তু আমিও ছোট ছিলাম। কিন্তু আমরা সাইকেল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা মেয়ে স্কেচ করছে। তখন আমাকে আমার বন্ধুটি বলে, এই ওই দেখ ওখানে একটি মেয়ে ছবি আঁকছে, চল গিয়ে আমরা দেখে আসি। তো আমরা গিয়ে দেখলাম যে সত্যি ওর আঁকার হাতটা খুবই ভালো। এবং ওর সঙ্গে তখন আমরা নিজে থেকেই পরিচয় করলাম। ও বললো, আমি বললাম তোমার নাম কি? ও বললো আমার নাম বুড়িয়া। ও একটু ডাক নামটাই বললো। হ্যাঁ আচ্ছা বুড়িয়া, আচ্ছা। তারপরে ওর কয়েকবারই দেখা হয়েছে শান্তিনিকেতন এদিক ওদিক। ও তখন ওই কলা ভবনে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার হচ্ছে। তখন খুব সিনসিয়ারলি ও মানে ডেডিকেটলি চেষ্টা করে যাচ্ছে যে ওখানে যাতে অ্যাডমিশনটা, বাবা মাকে কথা দিয়ে এসছে না আর্ট নিয়ে পড়াশোনা করবে বলে। তো এরকম কয়েকবারই দেখা হয়েছে, সেই সময় থেকে পরিচয়। এবং বাবুইদা, মানে আমি বাবুইদা বলছি, তোমাকে সৌগত রায়চৌধুরী। সৌগত রায়চৌধুরী, এইটা আমার এখানে ভুলেই বলতে যাচ্ছে। হবে না, হ্যাঁ, এখানে এটা খুব সুন্দর নাম অবশ্য। হ্যাঁ। হ্যাঁ, এটা অনেক না বুড়িয়াও ইতিহাস। ভালো, বাবুইও ভালো। হ্যাঁ আমাকে বেশিরভাগ লোকজন বাবুই নামেই চেনে। আমি তো সৌগত ওই জন্য দেখ না তোর নামটাই গুলি, হ্যাঁ। তুই এত একটা প্রখ্যাত এখন শরৎবাদক এই না, হয়েছিস, না, তো কিন্তু দেখ তোর নামে ভুল করলাম, এটা জানি না ট্রোলড হবো কিনা। এনিওয়ে হ্যাঁ বল। তো বাবুইদার সঙ্গে যখন প্রথম দেখা হলো, আমি কিন্তু জানতাম না যে ও সর্বরিদার ছেলে, ওরা কিছু বলেনি, কিন্তু আমাদের দারুণ বন্ধুত্ব। আমি অনেক প্রায় বোধহয় 1 বছর কি 6 মাস 8 মাস পরে জেনেছি যে ও সর্বরিদার ছেলে। আমি অলরেডি সর্বরিদার কাছে তখন শিখছি, কিন্তু আমি না, ও জানতাম না বরাবরই যে ও একটু মুখ ছেলে। চোরা, হ্যাঁ, হ্যাঁ, বরাবরই একটু ও মুখ কিচ্ছু চোরা। বলে না নিজের সম্পর্কে। হ্যাঁ, absolutely। না কিন্তু ও এত কি ভালো বলার আছে বলো? বাজাচ্ছে, না তুই এত ভালো বাজাচ্ছিস, এটা আমি একটুখানি একটা গান হোক, তারপরে আমরা অন্য জায়গায় যাই। আমার নিশ্চয়ই। ওই ভাওয়াইয়াটা হঠাৎ ধরিয়ে দিলেন তো, ওই কুচবিহারের ভাওয়াইয়া, একটু কি হবে এক কলি জাস্ট হ্যাঁ, যদি একটু, নিশ্চয়ই। তাহলে বেশ মজা হবে। আমি যেটা ওই নৌকোতে শিখেছিলাম হ্যাঁ, সেটাই গাইছি। সেটাই হ্যাঁ। সেটাই। বাহ, আই মোর পায়ে বাহা গুঙ্গুরা বাহাজে রে, আই মুই কেমনে বাইরা যাই। আই মোর পায়ে বাহা গুঙ্গুরা বাহাজে রে, আই মুই কেমনে বাইরা যাই। আই মুই কেমনে বাইরা যাই। পায়ে বাহা গুঙ্গুরা বাজে রে, আই মুই কেমনে বাইরা যাই। চিপিয়া ধরং ঠাসিয়া ধরং ওহো, চিপিয়া ধরং ঠাসিয়া ধরং ওহো, আই মুই আহাস্তে ফেলাং রে পাহাড়। আই মুই জহলের ঝাড়ি হস্তে হেলং ওহো, আই মুই ঘরে বাইরা হনু রে, আই মুই ফিরিয়া ঘর সন্ধ্যা। আই মোর পায়ে বাহা গুঙ্গুরা বাহাজে রে, আই মুই কেমনে বাইরা যাই। আই মুই
কেমনে বাইরা যায়। বাহ বাহ, জয় গুরু, জয় জয় গুরু, গুরু। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। না, এবার একটা এমন জায়গায় যেতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের গুরুস্থান। আমাদের একরকমভাবে আমরা ক্লাসিক্যাল মিউজিক যারা শিখেছি, তুই আমি, আমাদের কাছে গুরুর একরকম জায়গা, পার্বতী মাদের কাছে গুরুর জায়গাটা অন্যরকম। এটা আমি একটু ধরার চেষ্টা করব। তুই ফার্স্টে বল, তোর গুরুর যেরকম ওর জার্নিটা একটু আমরা জানলাম, তোর একটু শেখার জার্নিটা একটু বল, এবং তোর গুরুর স্থান, গুরুর জায়গাটা একটু বল। প্রথমেই বলতে হয় যে আমার কাছে তো গুরু এই শব্দটাই শেখা বাবার কাছে, যেরকমভাবে যে বাবা বলতেন গুরুকে সবসময় ঈশ্বরের আসনে বসাবে, তো সেই জায়গায় বাবা আমার প্রথম গুরু। বাবা যেরকমভাবে আমাদেরকে তো কখনো বলেননি, আমার ভাই স্কাল্পচার, আমি এখন সরোদ বাজাচ্ছি, বাবা বলেনি যে তোমাকে এই রাস্তা চুজ করতে হবে, তোমাকে ওই রাস্তা নিতে হবে, এরকমভাবে দেখাননি। কিন্তু খুব মানে রুচিগুলোকে খুব দেখ 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 এটা কিরকম সুন্দর, আরে শোন শোন এটা কিরকম, হ্যাঁ, বা বাবা তোর যেরকম বাড়িতে ভাবে, এত লোকের যাতায়াত, হ্যাঁ যেটা এক্ষুনি পার্বতী মা বললেন না, যে মানে সনাতন দাস গোসাই তোদের বাড়িতে, তুই যেটু বলতিস ঠিক। ইনফ্যাক্ট, মানে এরকম এই ব্যাপারগুলো একটু বল। ছোটবেলায় এরকম ছিলাম, আমি সেই কথায় আসছি। তো আমি বাবা এরকম বলতেন, তো আমার কাছে গুরুর পরিচয়টা এরমভাবেই হয়েছে যে আমি ওই বাবার কালেকশন থেকে, যখন বাবা সকালবেলা থেকেই তো গান বাজনা চলছে, বা টেপে নাহলে ক্যাসেটে নাহলে রেকর্ডে চলছে তো চলছেই, আর বাবার এগুলোই ছিল নিঃশ্বাস প্রশ্বাস আর কি, যে সেটাতেই ইন্সপায়ার্ড হয়ে বাবা কাজের ইন্সপিরেশন পেতেন। তো ওরকম একদিন চলছে সকালবেলা, আলী আকবর খাঁ সাহেবের একটা কিছু রেকর্ডিং, হঠাৎ করে আমার মনটা কীরকম হয়ে গেল। আমার তখন 8 বছর বয়স, এরকমই তো হয়। হ্যাঁ। তো আমি খুব মানে এত ইমোশনাল হয়ে গেছে, আমি বাবার কাছে ছুটি গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা এটা কী বাজাচ্ছেন? আমার বাবা বললেন যে সরোদের ভগবান উস্তাদ আলী আকবর খাঁ সাহেব। মানে সরোদের ভগবান বলেছেন, আমি আমার সত্যিই ভগবান। তো সেই আমার শুরু পূজা করা। মানে আমার এক গুরু বললেন যে ইনি হচ্ছেন মহাগুরু, তার থেকেও বড় গুরু, হ্যাঁ। তো তাকে পূজা করা শুরু। আমি তো শরৎ শিখবো বলে শরৎ শিখতে আসিনি, তো তাকে পূজা করতে করতে আমি একটা জায়গায় এসে আমার মনে হয় আমি শরৎ শিখব। তখন এই জিনিসগুলো খুব সাবলীলভাবে ঘটেছে আমার জীবনে, যে সেটার জন্য আলাদা করে ওই ও যেরকম বলছিল না, যে আমি সেটা আমার সঙ্গে মেলানোর চেষ্টা করছিলাম, যে ওর জীবনের প্রত্যেকটা ধাপই খুব মানে তাৎপর্যপূর্ণভাবে ঘটেছে না, যে এটা প্রত্যেকটা সিকোয়েন্স বা প্রত্যেকটা ইয়ে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যেরকম একটা পরিবারে বড় হয়েছি, বাবার সঙ্গে বাবার এই গান বাজনার প্রতি যে পাগলামি ছিল, মানে নিজে শিল্পী হিসেবে যত না তার ইয়ে ছিল, তার এই গান বাজনার মহলে আরে বাপরে বাপ। তার ওঠা বসাটা অনেক বেশি আমাদের ছিল। থেকে ভালো আর কে জানে। তো সবাই বাবাকে চিনতেন যে ওই একটা খাঁটি পাগল, যে গান বাজনাটা বোঝে, খাঁটি পাগল। ভালোবাসে এবং খুব রুচিশীল মানুষ। এবং কি কালেকশন, হ্যাঁ, সর্বরিদার কালেকশন সম্বন্ধে একটুখানি বলি, এখানে বলার ব্যাপার আছে যে আমি সৌভাগ্যক্রমে অনেকবারই, তুই জানিস, শান্তিনিকেতনে অনেক লোকের সাথে ওয়ার্কশপ করতে গেছি। একবার একটা প্রায় 3 সপ্তাহের একটা ওয়ার্কশপ ছিল আমি যাকে গান বাজনার মা বলি, পদ্মবিভূষণ ডক্টর গিরিজা দেবীজি, ওনার সাথে আমি দীর্ঘদিন সারা পৃথিবী ঘুরে বাজিয়েছি। তো ওনার ওয়ার্কশপ ছিল একটা 3 সপ্তাহের। আর এর বাবা তো মাঝে মাঝেই ওয়ার্কশপে চলে আসতেন, ঘুরতে ঘুরতে এই একটু বসলাম, হ্যাঁ বলে বসে পড়তেন। আর সে এবার ওনার খুব শখ ছিল, কারণ উনি অনেকেরই ওই করতেন, কি বলে, পোর্ট্রেট বানানো করতেন আর কি। আর এবার খাঁ সাহেবকে নিয়ে গেছেন অনেককে, আমাকে বললেন, দেখ শুভেন, আমি ওনাকে একটু বাড়িতে নিয়ে বসিয়ে আমি একটু বানাতে চাই, ওনার পোর্ট্রেট বানাতে চাই। এমন সেটা আমি বলতে পারবো না যে উনি এতক্ষণ বসতে পারবেন কিনা, কেননা এমনি উনি শান্ত, কিন্তু উনি এক জায়গায় বসে থাকেন না, আর এতক্ষণ বসে থাকতে হবে।
तो अभी बोलो नहीं बेटा ये मुझसे नहीं होगा, ऐसे हम मिलने जा सकते हैं। তো একদিন তুই জানি না তখন বোধহয় হ্যাঁ, তুই হ্যাঁ, ছোট ছিলি, তুই বোধহয় আমার ছিলিও। পরিষ্কার মনে আছে। হ্যাঁ, তো গিরিজা দেবীজিকে নিয়ে আমি গেলাম এদের বাড়িতে। তো সে তো এমন এমন রেকর্ডিং, আর সর্বরিদার রেকর্ডিংয়ের কালেকশন আমি জানি না আপনি জানেন কি না, মানে শাস্ত্রীয় সঙ্গীতে হেন বড় কলাকার নেই যার রেকর্ডিং ওনার বাড়িতে নেই। মানে সে কার কার রেকর্ডিং সব রসনারা বেগম থেকে আরম্ভ করে দুনিয়ার যত আছে তাদের সব রেকর্ডিং। এবার রেকর্ডিং শোনাতে শুরু করলেন খালি বেনারস ঘরানার, এবং গিরিজাদেবীর তো মাথা খারাপ হয়ে গেছে, বলছে এটা কোন বাড়িতে তুই নিয়ে এসছিস, এ বাড়িতে তো খাজানা রয়েছে। তো আমার এটা মনে আছে যে কী কালেকশন, এবং আমার আরেকটা মনে আছে যে আমাকে এতই ভালোবাসতেন যে আমাকে বলেছিলাম যে আমি এরকম এখান থেকে কিছু পাওয়া যাবে মণিমাণিক্য, তাহলে বাড়ি নিয়ে যাব। বলে ঠিক আছে, ভালো করে তুই ওয়ার্কশপটা কর, তারপরে তুই দুটো সারপ্রাইজ পাবি আমার কাছ থেকে, ভালো করে ওয়ার্কশপটা কর। তারপরে উনি আমাকে দুটো রেকর্ডিং দিয়েছিলেন, আমার কাছে এখনও আছে, দুটো লাইভ রেকর্ডিং। একটা উস্তাদ আমাদের মল্লিকার্জুন মানসুরজি, যারা জানেন মানে সর্বকালের শ্রেষ্ঠ গায়কদের মধ্যে একজন, ওনার একটা মাল্লাহালের প্রকার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা লাইভ রেকর্ডিং আমার কাছে আছে। সে গৌর মাল্লার বল, মিয়াকি মাল্লার বল, সুরদাসি মাল্লার, দুনিয়ার মাল্লারের কম্পোজিশন। আরেকটা রেকর্ডিং যেটা দিয়েছিলেন সেই রেকর্ডিংটা সর্বহৃদয় বলেছিলেন, ওই রেকর্ডিংটা নাকি কেউ একজন বেনারসের কোনো একটা কনসার্টের স্টেজের তলায় বসে করেছে। আমি জানি না সেটা কী করে সম্ভব হয়েছিল। সেটা একটা ইয়ামানের হামাগুড়ি দিয়ে জানি না কি আমাকে বলেছে এই রেকর্ডিংটা তুই রেখে দে, এই রেকর্ডিংটা একটা অনবদ্য রেকর্ডিং। এটা উস্তাদ নাজাকাত সালামাত জি, পাকিস্তানের অনবদ্য মানে প্রথম বোধহয় ডুও যারা এইভাবে দুই ভাই মিলে পোশাক পরে। পরবর্তীকালে আমি অনেক রাজন সাজনজির সাথে বাজিয়েছি, ওনারাও আমাদের দেশের সর্বকালের শ্রেষ্ঠ ডুয়োর মধ্যে একজন। তো এই দুটো রেকর্ডিংয়ের কথা তুই মানে তোকে দেখে মনে পড়ে গেল, তাই একটু শেয়ার করলাম। হ্যাঁ, তারপরে তোর শেখাটা কি হলো? সেই সময়টা ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমার মানে আন্তরিকতাটা আরও মানে সম্পর্কটা পঞ্চবটিতে বসে, হ্যাঁ পঞ্চবটিতে বসে, তারপর তোমার পূর্বপল্লীর বাড়িতে বসে, হ্যাঁ তো সেইগুলো আমার খুব মনে পড়ে। খুব ভালো একটা সময়, ভীষণ ভালো সময়। তারপর যাই হোক শিখলি তো একটু শেখাটা তাড়াতাড়ি বল। তো যেহেতু আলী আবা খান সাহেবকে গুরু মেনেছি, তো আমি বাবাকে বললাম যে আমি সরোদ শিখতে চাই। বাবা বলল চিন্তা কর, ভালো করে ভাব। মানে বাবাও শিওর নয়, যে বয়স কম, তো তখন আমার 10 বছর বয়স হবে হয়তো, যে হঠাৎ হুজুক হয়েছে যে শিখবে, সেটা কতদূর কী হবে জানে না। তো যাই হোক, তখন না আমি সরোদ শিখব। তো এরকম হলো যে আমার প্রথমে হাতিখড়ি হয়েছিল, অ্যাকচুয়ালি আমি বাজাতে চেয়েছিলাম অনিন্দ ব্যান্ড, হ্যাঁ প্রথম দিন। তারপরে ধ্যানেশ দা এলেন, আর সেই সময় আমার বাবা উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের মূর্তি বানাচ্ছিলেন অন্নপূর্ণা দেবীর আদেশে। আর উনি ধ্যানেশ দাকে পাঠিয়েছেন দেখার জন্য যে মূর্তিটার কাজ কীরকম হচ্ছে। আর সেই সময় ধ্যানেশ দা দেখেছে যে আমার বাড়িতে একটা শরৎ রাখা, শরৎ কে বাজায়, বলে আমার বড় ছেলেই জাস্ট শিখতে শুরু করেছে। ও তাই নাকি, বাহ খুব ভালো, কার কাছে শিখছে? তখন অনিন্দদা আমার কাছে, আমি কি মানে আমার কাছে পাঠান ওকে। তো আমি তারপরে আমাকে বাবা নিয়ে গেলেন ধ্যানেশদার কাছে। তো সেই আমার শুরু ধ্যানেশদা, তারপরে এই প্রত্যেকটা ধাপই। তারপরে তুই শিখলি আমাদের কি বলে, তারপরে কার কার কাছে শিখলি? ধ্যানেশদা যতদিন বেঁচে ছিলেন ওনার কাছে ছিলাম, আশিসদার কাছে তারপর 2-3 বছর শিখেছি। তারপর আমি গেলাম সন্তোষ বন্দ্যোপাধ্যায়, সন্তোষ কাকার কাছে। ওনার সঙ্গে একটা লম্বা সময়ে আমার সঙ্গ করার সুযোগ হয়েছে। তারপরে তুই রাজীব তারানাথজির কাছে গেলি। রাজীব তারানাথজি একজন অনবদ্য শরৎবাদক, আলী আবা খাঁ সাহেবের ভীষণই প্রিয় ছাত্র ছিলেন, আমি অনেকবারই মিট করেছি ওনাকে। এটা গেল তোর জার্নি। এবার একটু পরবর্তী মার দিকে আসি। আপনার শিক্ষাটা একটু বলুন, জাস্ট কিভাবে আপনি তো নিজেকে ইভলভ করলেন। হ্যাঁ, তো আমি বাউলের বিষয়টা বলতে শুরু করি। হ্যাঁ নিশ্চয়ই। সেটা হচ্ছে ওই যখন আমি মানে মনে হলো যে আমাকে ভালো করে শিখতে হবে। আসলে
আমি ওই ক্যাম্প ফায়ার হতো আমাদের কলা ভবনে, তো আমি একটা দুটো ওই বাউলের এক রাতে স্কেচ করতে করতে তুলে ফেলেছিলাম গান, তো সেগুলো গান গেয়ে একটু নিজের প্রচার করার জন্য মানে সেটা করতাম। তখন সর্বরিদা আমাকে এসে বলছে, দুজন ছিল আমার পিছনে যারা প্রচুর ইন্টারেস্ট, একটা হচ্ছে নারুদা, পুলকদা আর ঠিক। সর্বরিদা। তো পুলকদা আমাদের একটু মানে তখন রিসার্চ করছে পুলকদা। তো সর্বরিদা আমাকে বলছেন যে তুমি চিন্তামণির গান শুনেছো? তখন আমি বললাম না, আমি তো আর কিছু শুনিনি, যা শুনেছি এই। তো বলছে, তখন উনি আমাকে ওই রেকর্ডিং শুনিয়েছিলেন চিন্তামণি, এবং চিন্তামণির রেকর্ডিং উনি আমাকে দিয়েছিলেন, যেটা আমার কাছে এখনও আছে। এবং তার থেকে আমি 4টে গান মানে ওইটা শুনে শুনে প্র্যাকটিস করেছিলাম। উনি যেটা বলেছে, এটা একদম আসল বাউল গান, এইভাবে গাইতে হবে। একটু শুনি না। হ্যাঁ, লোক চিন্তামণি সামলাতে পারছে? যেটা উনি আমাকে রেকর্ডিং দিয়েছিলেন, সেই হ্যাঁ। 4টে গানই আমার মনে আছে। হ্যাঁ। তো আমি তার মধ্যে একটা গান করছি, চিন্তামণি দাসীর, এটা। বাহ। এই কথা প্রসঙ্গে আমি জাস্ট একটা কথা বলছি, হ্যাঁ, বল বল। যে মানে আমার নিজের ছোটবেলায় দেখা যে বাবা না ওই পৌষ মেলার আশেপাশে, সে সময় তো অনেক বাউল ফকিরদের সমাগম হতো, আর সেই সময় বাবার খুব ইচ্ছা হলো, আমরা তখন ওই অ্যান্ড্রুস পল্লী কোয়ার্টার্সের ওখানে থাকতাম, তো বাবার খুব ইচ্ছা হলো যে ওখানে একটা বাউল ফকিরদের একটা ফেস্টিভ্যাল করবে। তো বাবা না নিজে ইনিশিয়েটিভ নিয়ে সব মানে বাউল ফকিরদের ডেকে আমাদের বাড়িতে খাইয়ে ওখানে একটা উৎসব হলো। হ্যাঁ, তখন ওই চিন্তামণি দাসীও এসেছিল, ওখানে গিয়েছিলেন হ্যাঁ, এটা আমাদের ওনারই বাড়িতে। করা রেকর্ডিং ছিল। হ্যাঁ, ঠিক। সর্বরিদা নিজেই করেছিলেন ঠিক। এটা। বাহ, শুনি। পারে যাবি কে এই ভব নদীর অনদী কুলে যাওয়া হলো পারে যাবি কে ভব নদীর মনরে একটা নাওতার তলা ফাটা তাহে নাই ভাই জলুইয়াটা ওরে গবগালি তার কায়ে মাখা মদন মাসি চরণ পারে যাবি কে মনোহরে আর বেলা গেল ভবের হাটে দিনমণি বসিল পাটে আমি আর কত কাল থাকবো বৈশে পথ ঘিরে এলো অন্ধকার পারে যাবি কে ভব নদী।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রায় তো পারে পৌঁছে গেছো। হ্যাঁ রে, আবার সেই গল্পটা। ওই গল্পটা একটু হোক তো, একটু গল্পটা হোক। কি এটা কি আমাকে কি বলে, হ্যাঁ সাংবাদিক কি করেছিল, তো একটু মজা করি, সিরিয়াস হয়ে যাচ্ছে হ্যাঁ, খুব। হবে সিরিয়াস। আমাদের 10 বছর দেখা হয় না। আমি কেরালা চলে গেছিলাম, তারপর ওখানে অনেক সাধু টাধু করে তারপরে যখন ফাইনালি কলকাতাতে প্রথম কনসার্টটা করলাম, আমি মানে লোক সমাজের আলাদাই চলে গেছিলাম প্রায়। তখন বাবিদা এসছে দেখতে, যে তুমি গান করছো, তুমি শুনলাম, তো আমি দেখতে এলাম তুমি কী গান করছো। পণ্ডিত। হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে একটু দেখিয়ে দেয় মাঝে মাঝে, যাই হোক। তো কিন্তু না, বাবিদা ভীষণ বিনয়ী, মানে আমার মতো লোকের কাছে ওকে এত বিনয়ী না হলেও চলে, কিন্তু করে। না, ওর আমি ওকে basically- দেখে শিখি। বাহ, তাই নাকি? হ্যাঁ, তোমার বিনয়ী ভাব আমি তোমাকে দেখে শিখি, সত্যি। বাহ বাহ বাহ, খুব ভালো। এটা একটা খুব ভালো সার্টিফিকেট পেয়ে গেলি, হ্যাঁ, নিজের অজান্তেই। তবে আমি একটা বিনয় ভবন খুলতে হবে তাহলে। না, এটা বড় কথা, এটা খুব বড় কথা। তো ওর মুখ থেকে তারপরে- আসা মানে খুবই বড় কথা। হ্যাঁ, দাঁড়িয়ে আছে ওখানে অনেক লোক, বাবিদা এসেছে, বাবিদা। তা আমি যে কী বলবে দেখি, গান শুনে কি বলে। তখন বলছে তুমি তো প্রায় পৌঁছে গেছো। তখন আমি খুব খুশি হয়েছি, বাবুইদা আমাকে বলেছে আমি প্রায় পৌঁছে গেছি, আর কোনো চিন্তা নেই। তারপর 3 বছর পরে আবার একটা কোনো ক্ষেত্রের মধ্যে দেখা হয়েছে যেখানে আমাদের গান হচ্ছে, তখন ও এসে আমাকে বলেছে যে হ্যাঁ তুমি তো প্রায় পৌঁছে গেছো। আমি বলছি দাঁড়াও, তুমি না 3 বছর আগে বলেছিলে আমি প্রায় পৌঁছে গেছি, 3 বছর ধরে তো আমি প্র্যাকটিস করেছি, আমি পৌঁছিনি এখনও। তো তখন তুমি আমাকে যে গল্পটা বলেছিলে সেটা তুমি বলো, হ্যাঁ। তুমি বলো। না, পৌঁছে গেলে তো হয়েই গেল, তাই না? তাহলে তো আর সেই না না, পৌঁছানোর- গল্পটা কি বলেছিলি সেটা বল। গল্পটা আমাকে একটু মনে করিয়ে দাও না, আমি কি বলেছিলাম। তুমি বলেছিলে না আলী আকবর খান সাহেবের গল্প এটা। হ্যাঁ, হুম। তো ওইটা আর আমার ঠিক খেয়াল পড়ছে না, আমি আলী আকবর খান সাহেবের। না, তুমি বলেছিলে যে উনি বলেছিলেন যে সবসময় একটুখানি বাকি থাকে, অল্প। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা বাবা আলাউদ্দিন, বাবা আলাউদ্দিনজির কথা, যে সব যদি হয়েই যায় হ্যাঁ। তাহলে তো হয়েই গেল, হুম। একটু সবসময় বাকি থাকা ভালো। হুম। তুই হ্যাঁ, বোধহয় সেই- সেইটাই বোধহয় সেই মিন সা- করেছিলি ও। সাধনার রাস্তায় চলতে চলতে তোমার সাধনাটা তো সারা জীবনের না, এটা তো তোমার আমৃত্যু। তো সেই জায়গা যতটুকু বাকি থাকে, মানে আমার নিজের শোনা, আমি একবার ওস্তাদ আলী আকবর খান সাহেবের সঙ্গে এসআরের অনুষ্ঠানে গেছিলাম, ওনার গাড়িতেই গেছিলাম, ওনার গাড়িতেই ফিরেছি। এমন বাজনাটা বাজিয়েছেন, তার আগে ওনাকে নিয়ে একটা সমালোচনা হয়েছিল, আমি ছিলাম, কাগজে আমি সামনে বসে। কাগজে লেখালেখি হয়েছিল, তো সেই জন্য উনি না প্রচণ্ড একটু মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট পেয়েছিলেন। তো যাই হোক, উনি ফেরার পরে উনি তখন ওই যে লেক রোডের ওখানে একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে নিয়ে থাকছিলেন। তো সবাই উপরে উঠে গেল, আর উনি কোট পরে আর টুপি পরে ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন চুপ। আর আমি পাশে, আমাকে প্রথমে বলে যে খেয়ে যাও, কেন না আমি আমার বাড়িতে গিয়ে খাবো। চুপ করে আছেন অনেকক্ষণ, আমি যে ওনার পাশে চুপ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমাকে বললেন আমি এখনো সা থেকে এতটা দূরে, যেদিন সা লেগে যাবে সেখানেই আমি শেষ হয়ে যাব। কত বড় তার কথা। মানে কি, যে ওই জায়গাটা যদি পেয়েই যাও তাহলে তো আর পাওয়ার কিছু থাকে না তোমার, সেখানে আর মানে সেই আশা নিয়ে বাঁচার হ্যাঁ, আর ইয়ে নেই। এটা তো একটা- প্রায় পৌঁছে হ্যাঁ। যাওয়াটার বুঝতে পেরেছো, হ্যাঁ। সেটাই। আমাদের বাউলে একই কথা আছে না, হ্যাঁ, বাউলে বলছে যদি যেদিন ভেতরের একতারা বাজবে সেদিন বাইরের একতারা বন্ধ হয়ে যাবে, আর দরকার হবে না। বাহ বাহ বাহ, এটাই তো সবচেয়ে বড় সেটাই। কথা। সে আত্মসমাহিত হয়ে যাবে, সে শুনতে পাবে, ভেতর থেকেই একতারা শুনতে পাবে, তারা শোনার দরকার হবে না। বাহ, কি ভালো কথা। না, এই গুরু স্থানটা নিয়ে একটু আমাকে বলুন তো। মানে আমরা তো একরকমভাবে গুরুকে দেখে এসেছি, যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরু। সেইভাবে আমরা দেখে এসেছি, গুরুকে সবসময় সামনে দেখেছি, তাকে পুজো করেছি। কিন্তু আমার যতদূর ধারণা হয়েছে, এটা আমার ভুল ধারণা হতে পারে, ভুল হলে আমাকে আপনি কারেক্ট করে দেবেন, যে আপনাদের বাউল সমাজে এটা কথিত আছে নাকি যে গুরুকে ভেতরে নিয়ে যেতে, গুরু ভেতরে থাকে, গুরু বাইরে থাকে না। এটা একটু আমাকে বোঝান না। হ্যাঁ, কিন্তু গুরু তো গুরু তত্ত্ব। এখন গুরু তত্ত্বকে যদি প্রকাশ করতে হয় তাহলে তো সেই তত্ত্বকে আমাদের একটা আধার দরকার। আমি যখন একজন অনুরাগী তখন তো আমাকে বুঝতে হবে বিষয়টা। আমি
অনুভব করতে পারছি যে হ্যাঁ এরকম কিছু একটা আছে, এই তত্ত্ব কিছু একটা আছে, গুরুতত্ত্ব। কিন্তু সেটা যে আমাকে দেখিয়ে দেবে সে তো আমার ভাষাতে আমাকে বলতে হবে, আমার সামনে এসে আমাকে দেখিয়ে দিতে হবে। সেটা তো আরেকজন মানুষের রূপে আসলে পরেই তো আমি তাকে চিনতে পারবো গুরুতত্ত্ব। সেজন্য মানবীয় গুরু যাকে বলছে, মানব রূপে আমাদের গুরু আমাদের সামনে আসেন। কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই তো গুরু হয় না, সবাই শিষ্যও হয় না। তার Right. মানে উনি যদি আমাদের ঈশ্বর একটা আধারকে উনি বেছে নিচ্ছেন যে এই আধারের মধ্যে দিয়ে আমি প্রকাশ করব নিজেকে। সেই জন্য তোমার বাবা যেটা বলেছেন, গুরু ঈশ্বর। হুম। আমরা বলি গুরু কৃষ্ণ বৈষ্ণব, হ্যাঁ, কোনো ভেদাভেদ নেই। গুরুই হচ্ছেন কৃষ্ণ, গুরুই পরম বৈষ্ণব। শুধু আমরা যদি গুরুকে একজন মানুষ হিসেবে দেখি, ভালো মন্দ বিচার করি, তাহলে আমাদেরই খারাপ, কারণ আমাদের শেখা হবে না। যে একদিন আমরা পুরোপুরি নিজেকে নিবেদন করে গুরুর চরণে মানে সমর্পণ করতে পারবো পূর্ণ বিশ্বাসে, সেদিন আমাদের শিক্ষা সম্পূর্ণ হবে। সেই। তো এইখানে হচ্ছে যে যদি আমরা একজন মানুষ গুরুর কাছে নিজেকে সমর্পণ করতে পারি, তাহলে আমাদের ভেতরের গুরুর প্রকাশ হয়। বাহ, তবে সেই খুব গুরুকে ভালো। মানে যাচাই করে খুঁজে নেওয়া বা সেই গুরু সে শিষ্যকে খুঁজে নেওয়া, হুম। এটাও তো একটা টাস্ক না, যে সেই রকম গুরু, হ্যাঁ, সেই দিব্য শক্তির গুরু আমরা তাদেরকে কীরকমভাবে অনুভব করব বা বুঝবো, একটু বলো। হুম। আমার মনে হয় জানো তো যে আমাদের তো এটা বলেছে যে আমাদের বাউল গানেও বলেছে যে যতবার চৈতন্যদেব জন্ম নিয়েছেন তার সঙ্গে তার যে পঞ্চতত্ত্ব মানে তার যে পার্শ্বদরা হুম, ছিল হুম, হুম। তারাও জন্ম নিয়েছেন। শুধু আমাদের গুরুর যখন জন্ম হয়েছে তখন আমাদেরও জন্ম হয়েছে। আমরা বারবার ওনাদের সঙ্গে এসেছি এবং এই জন্মেও আমরা ওনাদের সঙ্গে থাকবো। এটা একদম প্রতি জন্মে আমরা এটা করে এসেছি এবং প্রত্যেকবারই একটু একটু করে ধাপে ধাপে আমরা প্রায় পৌঁছে যাচ্ছিলাম। তো না, সেই আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, এটা এটা খুব বড় কথা যে যেরকম গুরু ভাগ্য বলে একটা কথা আমরা সবসময় ঠিক আমাদের ঠিক। গান বাজনায় আমরা সবসময় বলি যে সঠিক গুরু পাওয়া যেরকম কষ্টের, সঠিক ছাত্র পাওয়াও সেরকম গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে এক। শীর্ষে মিলে এক। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আবার আমার ক্ষেত্রে আবার একজনই গুরু, আমি আর লাখ গুরুর আর না, সন্ধান এই করি। কথাটার অর্থ আছে। হ্যাঁ। গুরু মিলে লাখে লাখ মানে আমাদের আহ, যেটা হচ্ছে আমরা ভাবি যে আমরা সব জেনে গেছি, ও আচ্ছা, সেই একটু বাক্যে। শিখেই। হ্যাঁ, তো আচ্ছা হচ্ছে সবাই গুরু। আচ্ছা, সেইভাবে গুরু। কে বাহ শিষ্য বাহ হতে বাহ পারে? শিষ্য হওয়া বড় কঠিন। বাহ। হ্যাঁ ঠিক। তো আপনি যে শিষ্যত্ব যে গ্রহণ করলেন এই প্রসেসটা একটু আমাকে বলুন না, যারা ভাবছে যে আপনাদের পথে যাওয়ার কথা ভাবছে যারা, তাদের একটুখানি দিব্য দৃষ্টি আর কি ইয়ে করা। একটা বিষয় হচ্ছে যে যে কোনো মানুষের মতোই, যেহেতু আমি একটা পরিবার থেকে এসেছি, সেই পরিবারে সঙ্গীত চর্চা এবং বাবা আমাদেরকে শিখিয়েছিলেন কিভাবে গান শুনতে হয়। তো এইটা আর কি মানে প্রথমে আমি আকর্ষিত হয়েছি বাউল সঙ্গীতের মাধ্যমেই, বাউলের প্রতি। বাউলের মধ্যে যে এত বড় একটা জগৎ রয়েছে সেটা কিন্তু আমার জানা ছিল না। কিন্তু বাউল গান করতে করতে প্রথমে আমি ফুলমালাদির কাছে শিখতে শুরু হ্যাঁ, করি। উনি বোধহয় আসতেন না উনি সাথে? কলা ভবনে আসতেন, হ্যাঁ। কলা ভবনেই ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আর তো ওনাকে বললাম যে দিদি ফুলমালাদি তুমি কি আমাকে শেখাবে? তখন বললো তোমার মতো মেয়েকে শিখিয়ে আমার কী লাভ, তুমি তো দুদিন পরে এই কলেজ পাশ করবে, তুমি আমাকে ভুলেই যাবে, আমার সময়টা নষ্ট হবে না। তো তো এই সমস্ত এইরকম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তুমি বাউল কিছু জানতে পারবে না। তখন বলছি আমি তোমার কাছে শিখতে যদি চাই তাহলে আমাকে কী করতে হবে? বলছে আমার কাছে তাহলে তোমার সঙ্গ করতে হবে। তাই তো, তখন বাউল সঙ্গ। হ্যাঁ, তখন আমি বলছি কীভাবে করবো? বলছে আমার সময় টময় নেই, আমার সারাদিন কাজ থাকে। আমি যখন ট্রেনে ভিক্ষা করতে যাই তখন তুমি আমার সঙ্গে আসতে পারো। তুমি আমি ট্রেনের ভিক্ষা করে বেড়াবো, তুমি আমার পিছন পিছন ঘুরে আমার সঙ্গে গানগুলো। মানে উনি কলা ভবনে শেখাতেন, আবার ট্রেনে ভিক্ষাও না, করতেন? শেখা নয়। তাহলে উনি কলা ভবনে ওই বুধবার দিন যখন স্টুডেন্টদের ছুটি থাকতো উনি মাধুকরীতে ও আসতেন। মাধুকরীতে হ্যাঁ, আসতেন। আচ্ছা মাধুকরীতে আসতেন। আচ্ছা। তো ফুলমালা দি তখন আমি ট্রেনে ফুলমালা দির পিছন পিছন ঘুরতে শুরু করি। আমি তো হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু ট্রেনে যখন গেছি এতগুলো লোক, সেই লোকগুলো আমার দিকে যেভাবে তাকাচ্ছে, আমার তো পুরো, আমার বাবা রেলওয়ে চাকরি করতেন এবং আমি প্রচণ্ড প্রিভিলেজ ছিলাম। আমি
সেখানে তো আমি একজনের সিটে বসে, মানে ওই এসি কম্পার্টমেন্টের মধ্যে, তখন বলছি তুমি না এরকম ভিখারি মানুষ, তুমি কেন আমাদের সিটে বসছো, একজন মহিলা বলেছে। তখন আমি বলছি ও আচ্ছা, এতটা ডিফারেন্স, এই প্রথম আমি জানতে শুরু করলাম। তখন আমি মানে পুরো বিষয়টা আমার ওলট পালট হয়ে গেল, যে তো নিজের ইগোটাকে আর কি। তো কিন্তু এই করতে করতে মানে গন্ডগোলও হয়ে গেল। সেটা হচ্ছে যে আমার প্রফেসর, আমার বন্ধুরা সবাই আমাকে দেখে ফেললো ট্রেনে, তো সবাই ভাবলো যে আমি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছি বা কিছু, যে জন্য আমি ডেসপারেট পয়সা বকে রোজগার, গেছো। হ্যাঁ পয়সা রোজগার করার জন্য যে আমাকে ড্রাগ নিতে হবে। তো যাই হোক, সেটা নিয়ে ঝামেলা হলো। তো বাবা মাকে চিঠি গেল যে আপনার মেয়ে পাগল হয়ে গেছে। কিন্তু আমি তো গান শিখছি ফুলমালির পিছন পিছন। তো এই করতে করতে একদিন ফুলমালাদি ঘরে বসে রয়েছেন, এইরকম একটা ব্যাগ ওনার ঝোলানো রয়েছে। তখন এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, মানে 4টে কোণা এরকম, আমি এরকম ব্যাগ কখনো দেখিনি তার আগে। তখন আমি জিজ্ঞাসা করেছি ফুলমালাদি এই ব্যাগটার অর্থ কী? বলছি আচ্ছা এটাই তো বাউলের, এটাই বাউলের অর্থ, বাউলরা এটাকে নিয়ে ঘোরে, এটা বৈরাগ্যের প্রতীক, এটা 4টে কোণা, স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধ, 4টে ধাপ। স্থূল মানে মানুষ জন্মালো, মরে গেল, সন্তানাদি করলো, গাড়ি করলো, টাকা করলো, ব্যাস শেষ। তারপরে হচ্ছে প্রবর্ত। প্রবর্ত মানে যখন মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা হতে শুরু করবে, আমি জানতে ইচ্ছে করবে যে কী আছে, সেটা হচ্ছে প্রবর্ত, মানে সিকার যাকে বলছে। তারপরে হলো সাধক, প্র্যাকটিশনার, যিনি তারপরে হলো সিদ্ধ, যিনি প্রায় পৌঁছে গেছে। হ্যাঁ প্রায় পৌঁছে তোর ভাষা। তো হ্যাঁ, তো ওইটা দেখে আমার বললো তাহলে, আমি বললাম তাহলে তো আমি তো কোথাও নেই। ফুলমালের দিকে বললাম আমি তো কোনো অংশেই পড়ছি না। তখন বলছি তোমাকে গুরু করতে হবে। তখন আমি ভাবলাম যে আমি গুরু কী করে করবো, গুরু কী করে পাবো। তখন ফুলমালাদি বললো তোমার গুরু তুমি মনে মনে চাও, তাহলে তুমি দেখবে তোমার গুরু তোমার সামনে চলে আসবে। বাহ, তো আমি মনে মনে চাইতে শুরু করলাম। আমি তো খুব ছোট ছিলাম, আমাকে যা কি বলতে কি আমি সবে, কি চাইলেন, মানে কিভাবে আমি চাইলেন? বলছি আমার গুরুকে এনে দাও, বা এইভাবে দেখিয়ে দাও, হ্যাঁ কোথায় সে গুরু, তুমি আমাকে দেখিয়ে দাও, আমি গুরু গিয়ে দর্শন করাও। হ্যাঁ আমি গিয়ে গুরুর কাছে যাব। তো তারপরে গুরু 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 বেশ মানে প্রচণ্ড আকুলতা, মানে কান্নাকাটি, রাত্রিবেলা ঘরে গিয়ে বালিশের মধ্যে কান্নাকাটি যে গুরু পাওয়া যাচ্ছে না। তো তারপরে ওই পৌষ মেলার সময়তে দেখছি চাতালে ওখানে সব আয়োজন হচ্ছে। আমি যে কী হচ্ছে এখানে আজকে, তো বলছি না তোকেও সেবা করতে হবে, মানে ভলেন্টিয়ারিং করতে হবে, সেটা তুই বাউলরা আসবে, তুই চা দিবি। তা আমি তো দারুণ খুশি, হ্যাঁ চা দেবার, ক্যান্টিনের চা এগিয়ে দিতে হবে। তো বসেছি, সনাতন বাবা এসছেন, কালিয়া, উনি কালিয়া গিয়েছেন। আমার পুরো বৃন্দাবন দর্শন হয়েছে, আমি শ্রীকৃষ্ণ দেখতে পেয়েছি, আমি রাধা, আমি সব দেখতে পেয়েছি ওই ওই চাতালের মধ্যে। আমি বলছি আমি তো ছবি আঁকি, কিন্তু এই ছবি এঁকে এঁকে আমি ঘর ভর্তি করি ক্যানভাসগুলো, তার মধ্যে কত ফালতু ছবি আঁকি। তো সেই, আর উনি যে আজকে ছবিটা তৈরি করছেন এই হাওয়ার মধ্যে, এই বাতাসের মধ্যে, ওনার গানের এটা আমার মাধ্যমে। সারা জীবন যাবে না। এটাই তো আসল ছবি আঁকা, এই শর্ট সৃষ্টি। কিন্তু আমি কোনো একটা জায়গাও নিলাম না, আমি কিছু নষ্ট করলাম না, কিন্তু এটা থেকে যাবে আমি ভাবো যতদিন কি বাঁচব। কি ভক্তির তুঙ্গে, হ্যাঁ সত্যি। যে মানে কেবল উনি সেটা অনুভব করছেন না, মানে তুমিও সেই সেই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছো, হ্যাঁ, তাই না? এটা তো একটা বিশাল বড় সে সাধনা সেই জায়গায় গেছে। সেটা গুরুর তো সেটাই কাজ, যে একটা ভালো গুরু যদি সেইটা করতে পারে, যে তার গান বাজনা বা তার কথার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীর মধ্যে এই চিত্রকল্পটা তৈরি হয়ে যাচ্ছে চোখের সামনে, তারা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। ওই গানটা একটু শোনা যাবে? কালিয়া, হ্যাঁ ওরে বাপরে, তুই বাজাও না। এই হ্যাঁ। আমি কি বাজাবো? হ্যাঁ, একটু হ্যাঁ, না, মজা হবে, হ্যাঁ, মজা হবে, হ্যাঁ, মজা হবে। একটু। এই দেখ না, না, বলছে কি যখন তুমি জানো এই গানটা, এটা সর্বদার কাছেই রেকর্ডিং ছিল। আমি জানি, তাহলে চল কিন্তু চল চল। আমি আর সনাতন গানটা বাবা তোমাদের বাড়িতেই গিয়েছে। ব্যাস, আমি আমি তুই একটু সেটাও জানি, একটু কিন্তু আমার একটু মজা হবে। শিবরঞ্জনী। শিবরঞ্জনী চল, মানে আমি হয়তো শিবরঞ্জনের উপর একটু ইয়ে করতে পারি, একটু কিন্তু আলাপ করে ওকে তুমি ওকে ধরি। আমি তো সাধারণভাবে গাইবো, হ্যাঁ হ্যাঁ, তুই একটু শিবরঞ্জনী একটু আলাপ কর, সিম্পল। একটুখানি টিউন এটা করে একটু নি। ইউনিক হবে। হ্যাঁ হ্যাঁ। টিউন তুমি করে তুমি সিতে টিউন
আমার আগা বাঁকা লোকটিকে তোমরা দেখেছ তো বলো আমাকে। আমার সেই ভুবন মহান রূপটিকে তোমরা দেখেছ তো, দেখেছ তো, দেখেছ তো, বলো আমাকে আমার আঁকা বাঁকা লোকটিকে। আহা, বাবা তার বিনোদ করে মোহন বাঁশরী, তার বিনোদ করে মোহন বাঁশরী, বাঁশির সুরে ব্রজঙ্গনার মন করে চুরি, বাঁশির সুরে ব্রজঙ্গনার মন করে চুরি, পাগলে করিস না আর ছোটাছুটি, তুই করিস না আর ছোটাছুটি, শুধু নিষ্কপটে আট তাকে তোমরা দেখেছ তো, দেখেছ তো, দেখেছ তো, বলো আমাকে আমার আঁকা বাঁকা লোকটিকে। আহা, বাহ বাহ বাহ, জয় গুরু। জয় গুরু, জয় গুরু জয় গুরু, কি সুন্দর কি সুন্দর। না বাহ। এই প্রসঙ্গ যদি চলতে থাকে না আজকে আর শেষ হবে না, এদিকে যাচ্ছে। কেন গুরু সঙ্গ, গুরুর শিক্ষা এবং এই যে মানে গুরুর থেকে ছাত্র ছাত্রী হয়ে গুরুর যে শিক্ষাটার বিপুল ব্যাপ্তি,
এর তো সমুদ্রের থেকেও বোধহয় বিশাল একটা, এর কোনো সীমা পরিসীমা নেই। না, আপনি যখন ভাবলেন যে এই যা শিক্ষা তো হলো, এই পোর্শনটা হলো, এবার আপনি কখন ভাবলেন যে এটাকে এবার একটুখানি বাইরে নিয়ে যেতে হবে, লোকজনদের মধ্যে নিয়ে যেতে হবে? এই 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 ট্রানজিশনটা কখন আপনার মনে হলো? এটা তো অন্তর্মুখী, তো আপনি হঠাৎ এটাকে কখন ভাবলেন যে এটাকে একটুখানি লোকমাধ্যমে নিয়ে যেতে হবে? আমি এটা ভাবিইনি। আচ্ছা। সেটা হচ্ছে ওই আমি বাউলে এসে বাউলকে ভালোবেসে, আমাকে এটা নিয়ে কী করতে হবে, গাইতে হবে, কী করতে হবে জানি না। আমি ঘরে বসে বসে গান করতাম। তো আমি ওই সাধনার মধ্যে তখন ঢুকতে শুরু করে দিয়েছি। তো আমার ঈশ্বরের উপাসনাই ছিল আমার গান। কিন্তু একজন মিউজিকোলজিস্ট জেনিভার, আমি তখন কেরালাতে, আমি তখন যোগ শিক্ষা করছি ইত্যাদি। তো আমি আমার ঘরে বসে গাইছিলাম। আমি যেখানে থাকতাম ওটা একটা কমিউনিটির মতো ছিল। তো উনি আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারপরে উনি শুনতে পেয়েছেন আমার গান, দিয়ে উনি বাইরে দাঁড়িয়েছিলেন। তখনই উনি ওখানে বলেন যে এ কে গাইছে। তো তারপরে বললো তো উনি আমাকে মানে জোর জবরদস্তি করে জেনিভাতে নিয়ে গেলেন। আমি ভারতবর্ষে প্রথম গান করিনি, আমি জেনিভাতে এথনো মিউজিয়াম আছে, সেখানে আমি প্রথম গান করেছি। লহ অ্যাবের মেবি, আপনি হয়তো ওনাকে চেনেন। লহ অ্যাবের তো আমার নিজের ভাইয়ের মতো, মানে দাদার মতো। তো উনি আমাকে জোর জবরদস্তি করে নিয়ে গেলেন। তো আমি গাইলাম, প্রচণ্ড জ্বর, কারণ কালচারাল শক হয়েছে বিদেশে গিয়ে। আমি কখনো বিদেশে যাইনি, প্রথমবার। আমার সবটাই উল্টোপাল্টা লাগছে, ঠিক আছে। আর ঠান্ডাটা আমি সহ্য করতে পারছি না, আমি কেরালা থেকে গেছি। তো গিয়েই প্রচণ্ড জ্বর হয়ে গেল। আমার ফার্স্ট কনসার্ট, আমি গান করছি তখন, আমার গায়ে বোধহয় 101 বা 2 জ্বর, এই সমস্ত নিয়ে আমি গান করছি, প্রথম গান। কী করেছি কিছু মনে নেই। কিন্তু আমি যখন স্টেজ থেকে নামছি তখন দেখছি একজন হিপ্পি মতো লোক এসে বলছে, ও ইউ আর বাউল, উই ইনভাইট ইউ ফর এ পার্টি। তখন আমি বলছি কিসের পার্টি? তখন বলছে নো উই হ্যাভ মারিওয়ানা আর সমস্ত আর কি, গাঁজা ইত্যাদি। তো আমি বলছি যে তুমি কি করে জানলে যে বাউলরা এটাই করে, খালি বাউলের সাধনা কিছু জেনেছো? তো আমি খুব রেগে গেলাম। তো আমি গিয়ে ফিরে এলাম, ফিরে সনাতন বাবাকে বললাম যে বাবা, এই বাউল সম্পর্কে কেউ কিছু জানে না, এটা যোগ মার্গ, একটা সাধন পদ্ধতি, সেটা সম্পর্কে না জেনে খালি ভাবে বাউলরা গান করে আর গাঁজা খায়, এটা কি করে সম্ভব? আমি তো তোমাকে এরকম দেখিনি কখন। তো তখন বাবা বলছেন, তুই এমনিতেই তুই কেন গেছিলি? তারপরে হ্যাঁ, ঠিক আছে গেছিস যখন, তাহলে এক কাজ কর, তুই সারা পৃথিবী ঘুরে বেড়া, ঘুরে বেরিয়ে তুই বাউলের প্রচার কর। তুই তো ইংরেজি বলতে পারিস, তো তুই ইংরেজিতে বলে দিবি বাউলের গানের অর্থ, লোককে বোঝাবি যে বাউলটা কী জিনিস, গানের মাধ্যমে, পদের মাধ্যমে। তখন আমি বলছি, বাবা আপনি আমাকে এটা করতে বলছেন, কিন্তু আমি যাবো কী করে? আমি তখন শিষ্য, আমার তো কিছু নেই, আমি কি করে? বলছে হ্যাঁ, টাকা পয়সার দরকার, ফ্লাইটের টিকিট কাটতে হবে। তখন উনি এরকম বৈরাগী ঝোলা থেকে 10 টাকা বের করেছে, এই নে টাকা, যা ঘুরে। তো আমি 10 টাকা নিয়ে সারা পৃথিবীময় ঘুরে ঘুরে বাউল গান আর ইংরেজিতে তার ব্যাখ্যা করে এখনো পর্যন্ত 10 টাকা খরচা করিনি। ওই 10 টাকাটা 10 টাকাটা আছে আমার। আপনার ইংরেজি এত ভালো হলো কি করে? আপনার অ্যাকসেন্ট ভীষণ ভালো। সেটা আমি জানি না, কিন্তু আমার সেলফ টট, আমি কিন্তু বাংলা স্কুলে পড়াশোনা করেছি। কিন্তু আপনার মানে ল্যাঙ্গুয়েজের প্রতি আপনার ভালোবাসা আছে, কেননা আপনার বাংলা উচ্চারণও এই নর্মালি বুঝতে, যে বলাটা বুঝতে পরিষ্কার ঝ ত, এবং যে এগুলো আমরা খুব অবজার্ভ করি যে আপনার বাংলা বলাটা কিন্তু ভীষণ ভালো। আপনার ল্যাঙ্গুয়েজের প্রতি শব্দ সম্মান যেটা বলা হয় না, আপনি সঠিক শব্দ সম্মান দিয়ে কথা বলেন। আপনার ইংরেজি বলাও খুব ভালো। আমি ভাষা ভালোবাসি, সেটা সত্যি কথা, এবং শেখার চেষ্টা করি, কারণ আমার মনে আপনি হয় যে এমনি পড়াশোনা করেন, মানে অন্য ভাষা নিয়ে পড়াশোনা করেন? অন্য ভাষা বলতে আমি পড়াশোনা বলতে আমি ওই চর্যাগীতির যে ভাষাটা আছে, যেটা বাংলার প্রাচীন ভাষা, সেটা নিয়ে অনেকবার করেছি। ব্রজবুলি, তারপরে সংস্কৃত, হিন্দি, মালায়ালাম। হ্যাঁ, ও তো করতেই হবে, আপনি ওখানে ছিলেন। তো এইগুলো আর কি অল্প অল্প চর্চা করা আছে আর কি। আমি ওকে দেশের বাইরেও অনেক জায়গাতেই পারফর্ম করতে দেখেছি, এবং সেই বাউল তত্ত্ব নিয়ে
যেভাবে ও বলে খুব মানে সকলের কাছেই খুব সহজ করে বোঝানোর চেষ্টা করে, সেই জন্য সেটা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড এখন যে অ্যাকসেপ্টেড। এই বাউল বাউলের একটা সঙ্গীত স্থান। এবং তার তার আধ্যাত্মিকতার জায়গাতে কিন্তু লোকজন হ্যাঁ, এখানে আমি দুটো জায়গা খুব তাড়াতাড়ি, কারণ সময় তো কমে আমাদের আসছে। কমে আসছে, সীমিত। মনে হচ্ছে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা, বাবুই তোর সাথেও মনে হচ্ছে একটা ভীষণ সুন্দর একটা তো আলাদা আলাদা এপিসোড বানাতে হবে। আলাদা এপিসোড বানাতে হবে, 4টে পর্ব করতে হবে। না, আপনাকে আসতে হবে, আবার তো আসতেই হবে। না, যেটা বলার যে দুটো তিনটে জিনিস, সেটা আমার জানবার জন্য। আমিও ছোটবেলা থেকে এটাই জানতাম যে বাউল মানেই নেশা, বাউল মানেই মাস্তি করা, মানে বাংলা ভাষায় কলকাতা শহরের বুকে যে ভাষাটা চলে মাস্তি, মানে বাংলা ভাষা মানে বাউল মানেই হচ্ছে এবার নাচন কদন হবে আর কি। মানে এইটা শুনেই আমরা বড় হয়েছি। এবং বাউলের এখানে যে মেলাও হয় কলকাতা শহরে, দু এক জায়গায় আমাকে ইনভাইট করা হয়, আমি যাই। সেখানে আমি কোনটা দুঃখের গান আর কোনটা সুখের গান আমি বুঝতে পারি না। আপনি 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 এটাকে কিভাবে দেখেন? আপনারা কি আমার সাথে একমত আমি পোষণ একমত। করছেন? তার এবার কারণ একটু বলুন না, মানে আপনার কথাটা অনেক বেশি আমার থেকে গ্রহণযোগ্য হবে। সত্যিকারের বাউলকে যদি কেউ কম বুঝে থাকে সেটা হচ্ছে বাঙালিরা, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমরা শুধু সঙ্গীতটাকেই দেখেছি বাইরের, বিশেষ করে শিক্ষিত সমাজে। বাউলকে কিভাবে দেখে আমাদের গ্রাম্য সমাজে সেটা খুব আলাদা, তার সঙ্গে শিক্ষিত সমাজের কোনো মিল নেই। যখন একজন বাউল একটা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলে যায়, শিক্ষিত বলতে আপনি সোকল্ড এডুকেশনের কথা বলছেন? আরবান কালচার, হ্যাঁ, বুঝেছি। ভদ্রলোক। তো সে তো সেই আমি কাউকেই কিন্তু খারাপ বাসছি না, 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 হ্যাঁ, বুঝতে সেটা। পারছি। কিন্তু যেটা সত্যি কথা সেটা তো না, বলছি। বলতেই হবে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন, বলতে তো হবেই। তো ওদের বিষয়টা হচ্ছে যে একজন বাউল যখন গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যায়, তখন বাউল যে মস্তি দিতে আসছেন সেটা কিন্তু নয়। ওনারা হরিনাম সংকীর্তন করতে আসছেন, আমাদেরকে শব্দ গান, আমাদেরকে শিক্ষা দিতে আসছেন। যেমন পুরুলিয়াতে সাধু দেখলে বলে বাঁচাও সাধু বাবা, হ্যাঁ বাঁচাও। তো মানে উনি আমাদের পথ দেখাতে আসছেন, সেভাবে দেখে। তাকে সাধক শিল্পী হিসাবেই দেখা হয়। শিল্পী কথাটাও খুব একটা নেই বাউলের মধ্যে। সাধক সাধক হিসাবেই দেখা হয়। আর কিন্তু যখন শহরে নেওয়া হচ্ছে তখন তার গানগুলোকেই খালি প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু বাউলের তত্ত্বকে যদি সে না বোঝে, শুধু গান দিয়ে কি হবে? আর গানও তো ওই 4টে গানই। হ্যাঁ, এটা একটা অদ্ভুত। শান্তিনিকেতনে গিয়ে বা সব জায়গাতে গিয়ে আমি দেখছি ওই 4টে গানই গেয়ে গেয়ে লোকে শেষ করে দিচ্ছে। ওই হৃদমাজারে, ওই মনের মানুষ, ওই ধন্য ধন্য, ক্লান্ত হয়ে গেলাম। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে যে বাউলের অর্থ জানার জন্য যেটা দরকার, সেটা বাউলের প্রতি অপরিসীম ভক্তি এবং বিশ্বাস, সেটা যদি না থাকে, যে শ্রদ্ধার জায়গাটাকে আমি যদি বাউলকে না দিতে পারি, তাহলে আমি শ্রদ্ধাটা খুব খুব শুনবো কি করে? মানে কেবল বাউল তত্ত্বের ক্ষেত্রে সব জায়গাতেই আমার মনে হয় যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে শ্রদ্ধার এবং সেই সম্পর্কটা যদি না হয়, আমরা কিন্তু সেই সাংস্কৃতিক দিকটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। আজকাল তো সেটা আরও হারিয়ে গেছে। আগেকার দিনের যে গান বাজনায় না, সেটা ছিল কি বলতো, আমার মনে হয় যে শ্রদ্ধা যে দেবে আর শ্রদ্ধা যে গ্রহণ করবে, এই দুজনকে একটা স্তরে থাকতে হবে। সেইটা আমার মনে হয় যে এই ওভার দ্য ইয়ার্স এটা একটা ভীষণ একটা মানে এই যে মানে গ্যাপটা ভীষণ বড় গ্যাপ হয়ে গেছে। তার কারণ বলবো কি? নিশ্চয়ই। আমি এটা নিয়ে অনেক ভেবেছি। সেটা হচ্ছে যে আমাদের যেগুলো সঙ্গীত চর্চা হোক বা বাউল গানই হোক বা ক্লাসিক্যাল মিউজিকই হোক, এইটাকে যে শুনতে হবে, এই শোনার জন্যও নিজেকে তৈরি করতে হয়। ঠিক। যদি শ্রোতা আমার নিজেকে তৈরি না করছে, সেটাই তো বলছি, আপগ্রেডেশন। হ্যাঁ, তৈরি না করছে, শোনার জন্য প্রস্তুত না হচ্ছে, তাহলে যে বাজাচ্ছে সে কতটা বাজাতে পারবে? আর যে শুনতে চাইছে, ধরো একজন সেই শ্রোতার সেই মূল্যায়নে গিয়ে পৌঁছে গেছে, সে যদি কেউ তার থেকে কম বাজায় সেটা তো সে শুনতে পাবে না। সুতরাং দুজনকেই উন্নত হতে হবে। এই যে আপনি শিবরঞ্জনীতে একটা সুন্দর যে একটা কম্পোজিশন আপনি গাইলেন, ও শিবরঞ্জনীতে যদি ওর শিক্ষা না থাকতো তাহলে এত সুন্দর মেলবন্ধন তো হতো না। এবং আপনিও যে গাইছেন, আপনি একটা
এতদিনের শিক্ষা, এতদিনের সাধনা, এতদিনের গুরু সঙ্গ করে আপনি স্টেজে উঠছেন, আপনি এত রসের কথা বলছেন, এত তত্ত্বের কথা বলছেন, সেটা সামনের লোক যে বুঝবে তারও তো আপগ্রেডেশনটা, তো মিনিমাম আপগ্রেডেশনটা তো দরকার। সেন্সিবিলিটি, মানে যদি সে কিছু নাও জানে, অন্তত যে সেন্সিটিভ হওয়া বিষয়টা সম্পর্কে, যে গুরু শিষ্য পরম্পরাটা কি, কত বছর লাগে এই একটা তারকে ঠিক করতে, ঠিক ঠিক। এই সেন্সিটিভিটিতে মানে ওই শ্রদ্ধাটুকু দেওয়া, ওই শ্রদ্ধাটাই যদি থাকে তাহলে তাতে শোনার ক্যাপাসিটিটা তো অলরেডি বেড়ে যাবে। এই নয় যে আমাকে বই পড়ে আসতে হবে বা মুখস্থ করে আসতে হবে কোন রাগ কী, কোনটা কী বাজাচ্ছে। না। কিন্তু আমি যে রাগ নাও বুঝি, কিন্তু আমি তার দরদটা তো বুঝবো, তার যেটা আমার কানে লাগবে না, মনে লাগবে, সেটা তো বুঝবো। সেটুকু তো বুঝবার মানুষের, যে কোনো মানুষ বুঝতে পারে, এবং সঙ্গীতের কোনো ভাষা নেই। কিন্তু সেটা শোনবার জন্য যে একটা শান্ত ভাব, এখন সবাই মোবাইল নিয়ে, মানে গান শুনবে কি মনে হয় যেন ডকুমেন্টেশনটাই প্রধান। গান শুনতে ওভাবে গান শোনা যায় না, তাই তো। তো, তাই তো। মানে এই প্রোগ্রামটা আমি গেছিলাম, হ্যাঁ, আমি প্রোগ্রামটা ছিলাম, মানে এটাই প্রমাণ করা। ওই যে শান্ত সমাহিতভাবে বসে শোনা, এটাই তো শ্রদ্ধা দেওয়া একজন মানুষকে, বা তার যে এত বছরের একটা কাজ, সেই কাজটাকে সম্মান করে, তার গুরুর সঙ্গে তার যে সম্পর্ক, নইলে সে তো এরকম বাজাতে পারবে না, সেটাকে সম্মান দেওয়া। তো এখানে আমি পার্বতীমা আপনাকে একটা জিনিস প্রশ্ন করি, যেটা আমাকে খুব কষ্ট দেয় মাঝে মাঝে, যে আমরা তো নিজেদের আপগ্রেড করলাম, ও রেয়াজ করছে গুরুর কাছে শিখে, আমি এত বছর সব হলো টলো, আপনিও কত বছর সাধনা করে একটা জায়গায় এলেন, সব ঠিক আছে, কিন্তু এবার আমরা যেটা আলোচনা করছি যে সেইভাবে অডিয়েন্স আপগ্রেডেড হচ্ছে না, কিন্তু আপনার এটা মনে হয় না যে আশেপাশের মিউজিশিয়ানরাও আপগ্রেডেড হচ্ছে না? মানে বাউল সঙ্গীত বলে যেটা এখন চলে, আপনি এটা কি এন্ডোর্স করেন বাউল সঙ্গীত? সমস্যাটা হচ্ছে এখানেও একটা সমস্যা আছে, যেটা আমাদের যারা এখনও বয়স্ক গোসাইরা আছেন তারাও খুব আক্ষেপ করেন, যে গুরুর কাছে দাসত্ব কেউ করতে চায় না, কিন্তু দাসত্ব না করলে তো বাউলও হবে না, দাসত্ব দাসত্ব না করলে বাউল হবে না, দাস হতে হবে। তো সেজন্য তাড়াতাড়ি এখন তো ইউটিউবে একটা 3 বার কথা গান হচ্ছে, হ্যাঁ, শোনা যায়। সময় নেই। তাহলে যে বাউল গানটা মানুষের অডিয়েন্স শুনছে সেটা তো বাউল গানই নয়। তাহলে সাধনা, শিক্ষা, ধৈর্য, এবং শোয়িং আপ এভরিডে, নিত্য অনুষ্ঠান যাকে বলে, প্রতিদিন ওইটাকে করা, যে অনুষ্ঠানের জন্য না, কিন্তু ওই বেঁচে থাকলে রেয়াজ করলেই তো আনন্দ হয়ে যায়, তাই না? ওটার জন্যই তো আমরা বেঁচে থাকি। আমরা কি আর অনুষ্ঠান করার জন্য প্র্যাকটিস করছি নাকি? আমরা তো, এটা তো একটা চর্চা, এটা তো একটা সাধনা, এটা তো একটা বিদ্যা। তো এইটাকে, এর মধ্যে দিয়ে আমার মানে অন্তর জাগরণ হচ্ছে, আমার অন্তর উপলব্ধি হচ্ছে, আমার আত্মশুদ্ধি হচ্ছে। তো সেটাই তো মানুষকে আমি দেবো। আমার দেখিয়ে কী লাভ? আমার মানে কী শোনাবো? তাই তো। না, একটা কথা বেশ চলছে এখন, যেটাকে আমি খুব শ্রদ্ধা করি, এরকমভাবে বলছি না, মানে বেশ কিছুদিন ধরে এই ওয়ার্ডটা খুব আমাদের কানে আসছে, লাস্ট 15 বছর ধরে, যাপন কথাটা খুব আসে যে কোনো সাবজেক্টেই, মানে ক্লাসিক্যাল তবলা নিয়ে যাপন, সরোদ নিয়ে যাপন, আপনার যে যাপনের কথা আপনি বললেন, এই যাপনের মধ্যে একটা বাউল হতে গেলে তার যাপনের, যদি আমি আপনাকে বলি আপনি 5টা বেসিক জিনিস বলুন, এই যাপনটা করতেই হবে বাউল হতে গেলে, জাস্ট 5টা জিনিস আমাকে যদি বলেন। প্রথমে অনুষ্ঠানের কথাটা ভুলে যেতে হবে। Straight. Stop doing concerts. I am not an artist, art practitioner. আর্টিস্ট আর আর্ট প্র্যাকটিশনের মধ্যে হাজার তফাৎ। ঠিক। মানে সাধক শিল্পী, ঠিক। তো সুতরাং তার মধ্যে একটা পুরো জগৎ রয়েছে। শুধু আর্টিস্ট হলে সে তো আর্টের মধ্যে সে মাথাটা ঘোলাচ্ছে যে কীভাবে এটা করবে, কীভাবে আমি এন্টারটেন করতে পারবো। কিন্তু সাধক আর্ট প্র্যাকটিশনার মানে তার জীবনের রস তার ওই আর্ট প্র্যাকটিসের মধ্যে দিয়ে সে পাচ্ছে, এবং তার গোটা মানে যে এনভায়রনমেন্ট, তার যে বন্ধুত্ব তৈরি হচ্ছে, তার যে সার্কেল তৈরি হচ্ছে, সেটা সেই রকম একটা সুন্দর কমিউনিটি তৈরি হচ্ছে। মানে মিউজিক মিনস হোয়াট? মিউজিক মিনস কমিউনিটি। অ্যাবসলিউটলি। নাহলে গাইবো কেন? তাহলে তো আমি গুহাতে গিয়ে চুপচাপ বসে থাকবো না। আমি গাইছি কেন? যাতে আমাকে আরও মানুষ এসে গান করে,
বা গান শোনে, বা এই তত্ত্বকথা শব্দ গান শোনে, সেই জন্য। তো এটা এক প্রথমে নম্বর হলো, হ্যাঁ। হ্যাঁ, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গুরুর কাছে নিবেদন, দাসত্ব করা যাকে বলে, এটা সমর্পণ, করতেই হবে। সমর্পণ করা, সমর্পণ করতেই হবে। এবং বছরের পর বছর, বছরের পর বছর। হ্যাঁ, মানে 4 বছর সমর্পণ করলাম, তারপরে গুরুর সাথে কম্পিটিশন শুরু হয়ে গেল। না, আমাদের এখানে সেটা খুব তো হয় মানে এটা তো হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সত্যি কথাটা সত্যি, কিন্তু এটাতে তো তার ভুল হয়ে গেল, মানে সে আর এগোতে পারলো না। তারপরে সেই ভাবছি, কিন্তু এগোচ্ছি, এটাও আবার হয়। অনেক এক্সাম্পল আছে, বলবো পরে আপনাকে কখন। হ্যাঁ, এবার আপনি বলুন। এটা একটা বিষয়। আর তৃতীয় হচ্ছে যে বিশ্রাম। আমি যে সাধনা করছি তার মধ্যে বিশ্রাম পাওয়া, মানে আমাকে বাহ। এই নয় যে এরপরে কি হবে, এরপরেরটা কি, ওর পরেরটা, মানে একটা রাগ শিখতে শুরু করলাম, আমি রাগ দিয়েই বলছি, যেমন ধরো একটা বাউল গান, তারপর মনে হয় আরেকটা বাউল গান, তারপরে ওটা কি, ওটা কিরকম করে না গিয়ে জাস্ট রেস্ট ইন ওয়ান থিং, একটা জিনিসকে বারবার করলে পরে খুব বড় কথা, খুব এক বড় সাথে তো কথা, সব সাথে, সব সাথে সব যায়। খুব তাই বড় না? কথা, খুব বড় কথা। তো ওইটা আমার মানে রেস্ট ইন ইউর প্র্যাকটিস, সেটা সব হয়ে যাবে। রন্ধন হতে তো সময় লাগে, হ্যাঁ, সেই জিনিসটার যে এই পাকাতে 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 সেটা যে যে গন্ধটা বেরোয়, তবেই তো, আচ্ছা, তবে আস্তে আস্তে তবেই যেটা তো। হচ্ছে, হ্যাঁ, মারা ঠিক বুঝতে পারেন যে কখন ওটা রান্নাটা হয়ে গেছে, না? ঠিক ঠিক ঠিক। সেই গন্ধটা বেরোলে সেই সেই জিনিসটাই এই হচ্ছে 3টে ব্যাপার। হলো, আরো 2টো বাকি আছে। আচ্ছা, তারপরে চূড়ান্ত বৈরাগ্য। চূড়ান্ত বৈরাগ্য তাকে হতেই হবে। এই সেটা বৈরাগ্যের মধ্যে কি কি আমি একটা গল্প বলি, হ্যাঁ, হ্যাঁ, বৈরাগ্যটা কী জিনিস। হ্যাঁ। সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের চূড়ান্ত বৈরাগ্যের প্রতীক। উনি পরাৎপর, পরম প্রভু। কিন্তু যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে এবং শতপুত্র মারা গেছে, তখন গান্ধারী প্রচণ্ড মানে শোকে একদম মানে আচ্ছন্ন, এবং উনি তখন হিতাহিত জ্ঞান ভুল, উনি নিজেও একজন বড় সাধিকা, কিন্তু সব ভুলে গেছেন। উনি শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি নিজেকে কি ভাবো, তুমি 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 এটার পিছনে ছিলে, তুমি পারতে না আমার পুত্রদেরকে বাঁচাতে, তুমি বাঁচাওনি। হ্যাঁ, তো তুমি তুমি পশুর মতো মারা যাবে, তুমি কখনোই একজন রাজার মতো মরে যাবে না। যেমন শ্রীকৃষ্ণের মৃত্যুটা তো খুবই, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি প্রভু হই কি পরাৎপর মা, আমি তো তোমারই ছেলে। এই যে এতদিন ধরে যুদ্ধ হলো, যতগুলো সৈনিক ঘায়েল হয়েছে, ততবার আমিও তাদের সঙ্গে পড়ে গেছি। আহা, যতজন মহারথীর মৃত্যু হয়েছে সেটা আমিই ছিলাম সেখানে তাদের সাথে, তারা কখনো একা মরে যাননি, আমিই ছিলাম, আমিই সেই মহারথীর। কিন্তু তোমার এই শাপ আমি নিচ্ছি, কারণ তোমার পুত্র আমি। তো এখানে শ্রীকৃষ্ণ প্রমাণ করছেন যে ওনার নিজের সঙ্গেও নিজের বৈরাগ্য, বাউলকে সেই জায়গাতে পৌঁছতে হবে যে নিজের সঙ্গেও নিজের বৈরাগ্য, এমনকি যে আমি যে বিদ্যাটাকে যে অর্জন করবো, সেই বিদ্যার সঙ্গেও আমার বৈরাগ্য থাকতে হবে। নইলে কিন্তু ওই ওই যে সহজ, বাউলের সহজ ভাব, সহজ কি কিছুই মানে সহজ, যেটা আমার জন্ম হয়েছে যার সাথে, কিছু পাবারও নেই, কিছু দেবারও নেই, মানে সবসময় পরিপূর্ণ। ওই যে কান্ন বাজে না, চিয়া সাহায্যে শূন্য সম্পূর্ণ, এটা পুরোটাই সম্পূর্ণ এবং পুরোটাই শূন্য, এতে কিছু মানে চলেও যায় না, কোনো কিছু ভরেও যায় না, সবসময় এটা সম্পূর্ণ। তো আমাদের ওইটাই সহজ ভাব, এই আজকাল কেউ সম্পূর্ণতা। সেই সব কানেও নেয় না, মনে তো নেওয়া দূরের কথা। আজকালকার দিনে সবাই কিসের পিছনে ছুটে যাচ্ছে খালি, হ্যাঁ, ওই যেটা উনি বললেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আজকের এই আমার এপিসোডের কথা, এটাই সবচেয়ে বড় মানে ক্যাচ পয়েন্ট হয়ে থাকবে, যে ওই রবি ঠাকুরের ভাষায় সহজ হবি ওরে মন সহজ হবি। যদি সহজ তুমি ভেতর থেকে না হতে পারো, তাহলে কিন্তু কোনো জিনিসই তুমি গ্রহণও করতে পারবে না, তুমি দিতেও পারবে না বলে আমার মনে হয়। ভেতর থেকে সহজ হতে হয়, ঠিক। যেটা এই বাউল সম্প্রদায়ের বোধহয় সবচেয়ে বড় মেসেজ, যেটা কিন্তু এনাদের মতন মানুষই সেটা নিয়ে চলেছেন, এই 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 যে সত্যি কথাটা নিয়ে চলেছেন। বাকি যা আমরা দেখছি আশেপাশে, তারা কিন্তু বাউল সঙ্গীত থেকে হাজারো মাইল দূরে রয়েছে বলে আমার বিশ্বাস। কারণ তাদের মধ্যে যে ধরনের এই যে সহজ হওয়া, যাপন করা, শহরে থেকে মার্সিডিজ বেঞ্জে করে কি আর মানে ওই চড়ে কি আর মানে বাউল সঙ্গীত করা যায়? এই শহরে থেকে মানে তার থাকাটাও তো সেরকম করতে হবে। মানে আমি 7 তলা বাড়িতে রইলাম, কিন্তু আমি বাউল সঙ্গীত করছি।
বাউল সঙ্গীত করতে গেলে তো আখড়ায় যেতে হবে, গোসাইদের সঙ্গ করতে হবে দিনের পর দিন, যেটা আপনি করেছেন। সেটা না হলে কি সম্ভব? আপনি কি বলেন? শহরে থেকে এরমভাবে বাউল সঙ্গীত করা যায়, মানে এই মেট্রোপলিটনের থেকে? উম, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শ্রী অরবিন্দ একটা কথা বলতেন যে যদি আমরা সাধনা করি, আমরা আমরা এটাকে বেছে নিতে পারি যে আমরা কি আহ, মানে সমস্ত বৈভবের মধ্যে থেকে সাধনা করব, নাকি আমরা ফকিরি মানে কিছু না নিয়ে সাধনা করব। তো বাউলরা যেটা চুজ করেছেন সেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য। হ্যাঁ, বৈরাগ্য। তো সেই বৈরাগ্যটাকে ওনারা নিয়েছেন। তো কিন্তু আবার গভীরভাবে দেখতে গেলে বৈরাগ্য তো অন্তরে, তাই না? যেটা শহরে থেকে হয়, এই মেট্রোপলিস, এই যে আমরা এর মধ্যে আছি আজকে, এটা- মল চলছে, গাড়ি চলছে, সিনেমা চলছে, নানান রকম আমাদের প্রলোভন, এবং সেটার মধ্যে আমি আছি থেকে আবার আমি বলছি আমি বাউল সঙ্গীত না, গাই। সেটা তো ডিস্ট্রাকশন হচ্ছে সেখানে। যে এই ডিস্ট্রাকশনের হ্যাঁ। মধ্যে থেকে বাউল সঙ্গীত করা সম্ভব? সে যদি নিজেকে এনগেজ করে ওগুলোতে তাহলে সম্ভব না, কিন্তু সে যদি এনগেজ না করে সে তার নিজের কুঠিয়ায়, যেখানে সেটা শহরের মাঝখানে মানে টাইম স্কোয়ারেও হতে পারে, কিন্তু সেটা সম্ভব? আপনি সম্ভব। মনে করেন সম্ভব? এরকম আপনি কিন্তু- দেখেছেন? আপনি কিন্তু- দেখেছেন? কিন্তু সম্ভব মানে আমি বলছি মানে ইয়ের থেকে যে হতে পারে, হতে পারে, কিন্তু আপনি দেখেন। কিন্তু আমার মনে হয় যে পরিবেশ ওই সাধনাকে সমৃদ্ধ করে এবং পরিবেশটা দরকার, তাই না? আমরা তো এই শরৎটাকে নিয়ে একটা চলন্ত মেট্রোতে বসে বাজাতে পারবো না, তার জন্য তো একটা এনভায়রনমেন্ট দরকার। এটাই সিমিলার ওয়ে আমরা তো সাধনা করতে এত ডিস্ট্রাকশন থাকলে পরে আমরা মন বসাবো মন কি করে? বসাতে পারবে। সবাই তো আর হুম, ত্রিলোক পুরুষ নন, আমরা তো সবাই মানুষ। সেটাই তো। হ্যাঁ, যাই হোক, আর কি বলবো বল, মানে এই আড্ডাটা অনেক চলা উচিত ছিল। তোদের আবার আসতে হবে। হ্যাঁ, তাহলে তোমার পডকাস্টটাকে 3 ঘন্টার সেই শোলের মতো হ্যাঁ, মানে করতে আরো হয় আর কি। অনেক কিছু জানবার ছিল। আপনাদের বিদেশ থেকে এত ছাত্র ছাত্রী আসছে, তারা কিভাবে শিখছে, তারা কি এই যে আপনি যে রাস্তায় তাদের চালন করবার কথা ভাবছেন, তারা কি সেই রাস্তায় নিজেদের সারেন্ডার করে শিখছে? বা এটাও একটা বিরাট ব্যাপার। আপনি এত কিন্তু আমি এত বছর ইন্টারন্যাশনাল ট্রাভেল করি, এত শেখাই তাদের কাছ থেকে, কিন্তু আমি সেই সারাটা পাচ্ছি, ওই রেয়াজটা করা, ওই যে সিনসিয়ারিটি, ও অনেককে শেখায়। কিন্তু বাউল সঙ্গীতের তো আমাদের শহরে থেকেই তো আমরা যতটুকু গান বাজনা করতে পেরেছি, কিন্তু আপনাদের তো সেটা সম্ভব নয়। আপনি যেটা বললেন, এত ডিস্ট্রাকশনের মধ্যে আমাদের তো সেই যাপনটার দরকার নেই। আমাদের তবলা নিয়ে দরজা বন্ধ করে 4-5 ঘন্টা রেয়াজ করলেই আমাদের কাজটা হয়ে যায়। আরও ডেপথে তো যেতেই হবে। সেই লোনলিনেস বা সলিটিউডটা আমরা তো ডিমান্ড করি, আমাদের প্রত্যেকেই করেছি বলেই যতটুকু জায়গা হয়েছে। কিন্তু আপনাদের তো সেটা খালি নয়, তারপরে বিয়ন্ড সামথিং, ওঠা বসা রান্না করা, তার মধ্যেও আপনারা আছেন। মানে এই যে মানে পুরো আপনাদের যাপনটা তো একদম অন্যরকম। ওটা 24 সেখানে ঘন্টা। বিদেশিরা যে শিখছে, মানে এটা দিয়েই বোধহয় আমাদের আজকে অনুষ্ঠানটা যা শেষ করি, যে বিদেশিরা যারা শিখছে তারা কিভাবে শিখছে এবং তাদের কতখানি সিনসিয়ারিটি দেখছেন আপনি? না, তার মধ্যে হচ্ছে আমার কাছে যে কোনোই হোক, বিদেশি হোক ভারতীয় হোক, তারা যদি এই যে আমি বললাম যে পয়েন্টগুলো, না, আমি সেটাই বলছি, তারা তো একদম অন্য একটা জায়গা থেকে আসছে, অত জাঁকজমক চাকচিক্যের মধ্যে থেকে এখানে এসে তাদের মধ্যে কি ওই সিনসিয়ারিটি আপনি আছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আছে। এবং কিছু কিছু ভারতীয় ছেলেমেয়ের মধ্যেও আছে, কিন্তু সে খুব সংখ্যায় কম, এবং আমি খুব সংখ্যা কম লোককেই আমি শেখাই। সংখ্যা কমই তো হবে। হ্যাঁ, কারণ শাস্ত্রীয় সঙ্গীত আর কজন শেখে? ওকে যে শরৎ কজন শেখে, তবলাই বা কজন শিখছে? আমি ওদের হাজারে আশ্রমে হাজারে গেছি, লোক তো শিখবে। আমি ওদের আশ্রমে গেছি, আশ্রমে গিয়ে যে ওই পরিবেশটা আমি মানে অনুভব করেছি যে প্রত্যেকে যারা আছেন, মানে সে দেশি হোক বিদেশি হোক, সকলে সবাই এক কিন্তু সেই জায়গায় সেবায় মগ্ন, একদম নিমিত্ত হয়ে আছে। সেটা ওনার এবং বিরাট কাজ। তাদের মধ্যে সেই ভক্তিটা আছে বলেই তো তারা মানে নিজে থেকে, এটা নয় যে ও অর্ডার করছে এটা করো ওটা করো, কিন্তু সবাই তাদের ওই দায়িত্ব বা বুঝে যাচ্ছে জায়গাগুলো নিয়ে না হুম। কিরকম সুন্দরভাবে সেটা এটা চলছে কি বলে সবটা। গুরু সঙ্গ। উনি একদম। যেভাবে দেখাচ্ছেন পথ, সেই পথে সবাই চলেছে। হ্যাঁ, আবার আমাকে আমার গুরু দেখিয়েছে। হ্যাঁ, আপনি সেই পথে চলেছেন, এটাই তো গুরু শিষ্য পরম্পরা।
তাহলে এই নোটে একবার অবশ্যই যেও ওদের যাবো, আমরা বাজাবো, আমরা গিয়ে বাজাবো। হ্যাঁ, খুব ভালো হবে। এরকম একটা করবো শারদীয়া আমরা। রাস উৎসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চল আমরা বাজাই। নিশ্চয়ই। হ্যাঁ, মজা হবে। খুব ভালো থাকবেন, হরি সুস্থ বল, থাকবেন। জয় গুরু। একটা কিছু Thank you, একটা শুভেন্দু। দিয়ে, একটা গান বাজনা দিয়ে আমরা শেষ করি, তাহলে একটা বেশ মজা হবে। যা আপনার মনে হলো এই পুরো আপনি আড্ডা মেরে আমাদের সাথে গপ্প করে আমাদের কিছু কিছু বাবু হয়তো বাজাও। প্রশ্ন, তুমি হ্যাঁ, বাজাও। আমি বাজাবো? হ্যাঁ, এরে, তুমি বাজাও। আমি কি না বাজাবো? আপনি একটা গান, হ্যাঁ। একটা গান গিয়ে শেষ। এটা কিছু একসাথে কিছু ওই কর। তোমার সঙ্গে যেটা গেয়েছিলাম ওইটাই করি। হ্যাঁ, ব্যাস। তুমি খুব ওটা মানে ভুলে দারুণ গেছিলাম। দারুণ কোনটা? বাজিয়েছিল, ওটা আমি কি বারবার বলো তো? শুনেছি। আমি গাইছি, তোমার মনে পড়ে যাবে। ব্যাস ব্যাস, চল। আচ্ছা, দাঁড়াও, কি মেলাতে হবে কি? ও যেখানে খুশি বাজো না। না, যেখানে খুশি বাজাতে। শরতের তো অনেক ঘাট আছে, যেখানে খুশি বাজাও। এটা ভালো। এত সহজ কথা কে বলবে বল? হ্যাঁ, যেখানে খুশি। শুনেছিস? বহুত আচ্ছা। কোথায় বাজাও বাঁশি, আমি শুনিতে পাই দেখিতে না পাই, গোপিকা তোমারি আমি কোথা গিয়ে প্রাণ জুড়াই, কোথায় বাজাও বাঁশি। পথে যত কণ্টক বিধিল কোমল চরণে, কুলবতী কুল গেল, শ্যাম তব পীড়িতে কোথায় বাজাও বাঁশি, কুল গেল মান গেল, গেল সব আপন পর, কুল গেল মান গেল,
যতনে পরালে হে ব্রজের নাথ কোথায় বাজাও বাঁশি। জয় গুরু, জয় গুরু। খুব ভালো থাকবে। জয় গুরু, জয় গুরু। বাহ বাহ বাহ, আগে